শ্রী তরুণ গোস্বামী। শ্রী তরুণ গোস্বামী জার্নালিস্ট, স্বামী বিবেকানন্দ নিয়ে অগাধ পাণ্ডিত্য, এটা নিয়ে বলা যায় উনি রিসার্চ করেছেন এবং আজও উনি আমাদের সাথে রয়েছেন স্বামীজিকে নিয়েই। স্বামীজিকে নিয়ে রয়েছেন এই কারণে আজকে যদি স্বামীজি আমাদের সাথে থাকতেন তাহলে কেমন হতো আজকের দিনগুলো, আজকের সময়টা, আজকের এই অবস্থাটা কেমন দাঁড়াতো, সেই জায়গা থেকে উনি আমাদের সাথে থাকবেন আজকে। বন্ধু মানুষ তরুণ গোস্বামী এবং অরুণ গঙ্গোপাধ্যায় নামে অনেকটা মিল রয়েছে, দুজনে অনেক দিনের বন্ধুত্ব এবং আজকে ওনার সাথে যোগাযোগ করার মূল মানুষ কিন্তু অরুণ গঙ্গোপাধ্যায়। তরুণ আমার প্রায় ৪৫ বছরের বন্ধু। তরুণ সম্পর্কে বললে অনেক কিছু বলতে হয়, তাই অনেক কিছু বলছি না। বার্টন রাসেল থেকে ফ্রয়েড থেকে উইটগেনস্টাইন হয়ে উত্তম কুমার, মোহনবাগান থেকে ভারতীয় ফুটবলের ইতিহাস, চলচ্চিত্র, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, সারদামা, সেই সময়কার দর্শন, সেই সময়কার ইতিহাস, সমাজবিজ্ঞান, সর্বোপরি একটা অসাধারণ বিষয় হলো শীষ দেওয়া। এই শীষের যে ব্যাপারটা, এটা আমাদের ছোটবেলা থেকেই শোনা, কিন্তু শীষ ঠিক কিভাবে দেয়, শীষ মানে একদম যেন কথা বলে, শীষে কথা বলছে। আকাশ ভরা সূর্য তারা বা যে রাতে মোর দুয়ারগুলি, কথাটা শুনতে পাওয়া যায় ওর শীষে। সলিলবাবু এবং ভিপাল স্যারাজির খুব কাছের মানুষ, আরও বলতে অনেক লোভ হচ্ছে, কিন্তু ওর কথাটা শোনাটা আমাদের কাছে আরও বেশি লোভনীয়। সুদীপবৃন্দ, যখন বলতে আসি আগে ভেবে নিই কী বলবো। আজকে এখানে দেখলাম এসে কোনো ফরম্যাট মেনটেন করার দরকার নেই। যেহেতু আড্ডা আমরা দিই, ভারতবর্ষের গোটা দর্শন আড্ডার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। কোনো স্কুল ছিল না, গুরুগৃহে ছাত্ররা যেতেন, প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে কঠিনতম প্রশ্ন উঠে আসতো এবং তার সহজতম উত্তর। এই করে উপনিষদ তৈরি হয়, ব্রহ্মসূত্র তৈরি হয় এবং ভারতবর্ষের সাহিত্য, সংস্কৃতি, দর্শন এগিয়ে যায়। ইদানিংকালে দুজন শ্রেষ্ঠ আড্ডাবাজ লোকের খবর আমরা জানি। স্বামীজির বন্ধু ছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। তিনি স্বামীজির আড্ডার কথা বলছেন। বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণাদিব্য বোহেমিয়ান। আড্ডাকে একেবারে শিল্পের পর্যায়ে স্বামীজি নিয়ে গিয়েছিলেন। যেখানেই গেছেন আড্ডা মেরেছেন, সে স্কটিশ চার্চ কলেজেই হোক, সে বড়নগর মঠেই হোক, সে বিদেশেই হোক, আড্ডায় ডুবে গেছেন বিবেকানন্দ। আর তার যে গুরু, তিনি তো আড্ডায় ডক্টরেট ছিলেন। মারি লুই বার্ক তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেখানে রামকৃষ্ণের ঘরের আড্ডার গল্প বলেছেন। ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন, ইন মুডস অফ স্পিরিচুয়াল এক্সট্যাসি, or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary, and the slightest happening a spiritual lesson. মাস্টারমশাই গিয়ে চুপ করে বসে আছেন, গিরিশ ঘোষ গেছেন, গিয়ে বলছেন, দেখছো আমরা সবাই কত কথা বলছি আর মাস্টারটা চুপ করে বসে আছে। শ্রীরামকৃষ্ণ মুখে মুখে ছড়া বলছেন মনুষ্য চরিত্র নিয়ে। মুখলসা ভেতর বুঁদে, কান্তুল সে দিগল ঘোমটা নাড়ি, আর পানা পুকুরের শীতল জল বড় মন্দাকারী। মুখলসা মানে যারা অনেক কথা বলে। এখন যারা সাইকোলজিস্ট তারা বলছেন আমরা যা কথা বলি তার 95% নাকি পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, 95%। তাই মুখলসা যে প্রচুর কথা বলে, ভেতর বুঁদে, সব জানে, জিজ্ঞেস করলেই বলবে, যেন আমরা খবরের কাগজের ভাষায় বলি, ভাজা মাছ দিলে বলে নিরামিষ খাই, সব জানে, কোনো কথা বলছে না, তাকে বলে ভেতর বুঁদে। কানে তুলসী পাতা দিয়ে দেখাচ্ছে যে আমি কত বড় ভক্ত। এবং আর দিগল ঘোমটা নাড়ি, অনেকখানি ঘোমটা দিয়েছে, কেমন? পানা পুকুরের শীতল জল বড় মন্দাকারী। পানা পুকুরে স্নান করলে যেমন সর্দি অবশ্যম্ভাবী, এদের সঙ্গে মিশলেও জীবনে বিপদ ছাড়া ভালো কিছু হবে না।
আজকের যে আলোচনা সেখানে চলে যাই। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে রোমারোলা একটা চমৎকার কথা বলেছিলেন। Among its flotsam and jetsam, he was nothing but a nameless sannyasin, but a saffron robe among 1,000 others. But the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. অসাধারণ কথা। জামশেদজি টাটা জোসেফিন ম্যাকলাউডকে বলেছিলেন, যখন জাপানের রাস্তা দিয়ে স্বামীজি হাঁটতেন তখন সবাই রাস্তা ছেড়ে দিত এই বলে যে ভগবান বুদ্ধের সঙ্গে মুখের মিল রয়েছে। ফ্রান্সিস লেগেটের বাড়ির কাজের লোক, যিনি কাইজারকে দেখেছিলেন কাছ থেকে, বলছে আপনি যাই বলুন, সন্ন্যাসী টন্যাসী কিছু নয়, আসলে আপনি হচ্ছেন একজন রাজা। অ্যানি বেসান্ত স্বামীজিকে দেখেছিলেন শিকাগোয় বক্তৃতা শেষ করার পর, 11ই সেপ্টেম্বর 1893। অ্যানি বেসান্ত লিখছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য। সন্ন্যাসী তিনি, কিন্তু সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন, এবং সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। আমার বারবার মনে হয়েছে, ছোটো বয়স থেকে আমি বিবেকানন্দ পড়তে শুরু করি, এবং শুরু করেছিলাম একজন অদ্ভুত মানুষের কাছে। মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেমন বিবেকানন্দ চর্চা নেই, আমার বাড়িতেও ছিল না, কিন্তু আমি একটি মানুষের পাল্লায় পড়েছিলাম, তিনি বিবেকানন্দকে গুলে খেয়েছিলেন। তার নাম ফাদার দাঁতিয়ান। ফাদার দাঁতিয়ান আমাকে, আমি তখন সেন্ট লরেন্সে পড়ি, 4খানা বই উপহার দিয়েছিলেন। প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, ভাববার কথা এবং পরিব্রাজক। এবং আমাকে বলেছিলেন, যদি বিবেকানন্দ না পড়ো জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। তখন থেকে বিবেকানন্দ চর্চা শুরু, এখনও চলছে। আমি বহু মানুষকে প্রশ্ন করেছি যে একটু স্বামী সম্বন্ধে বলুন তো। যা শুনেছি তার নির্যাস হচ্ছে 6টা মাত্র বাক্য। স্বামীজি 12ই জানুয়ারি 1893 সালে জন্মেছিলেন। বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরীর সন্তান ছিলেন। স্কটিশ চার্চ কলেজে পড়তেন, রামকৃষ্ণের কাছে দীক্ষা পান, শিকাগো ধর্মমহাসভায় বলেন, এবং 39 বছর বয়সে মারা যান। এর বেশি আমরা জানি না। একদম সাইকেল রিক্সাওয়ালাও জানে না, ভাইস চ্যান্সেলরও জানে না। সুবিধা আছে, কেন জানে না? আমি সেই কেন জানে না নিয়ে কাজ করতে শুরু করি। যে বিবেকানন্দের প্রতি যে মানুষটি এই রকমভাবে ভারতবর্ষের কথা বলেছেন, নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনামালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে, তাদের প্রতি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের এত সীমাহীন ঔদাসীন্য কেন? সেইটি পড়তে গিয়ে আমি দেখি এর কারণ ছিল ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট 1757 থেকে 1947, এই 100 বছর, এই 190 বছর ইতিহাসে একটি মাত্র 1.5 জন মানুষকে ভয় পেয়েছিলেন। এক বিবেকানন্দ আর আদ সুভাষচন্দ্র। যেহেতু দেশ থেকে চলে গেলেন তাই আদ, আর কাউকে ভয় পায়নি। আর সবাইকেই জানতেন আমাদের মতন করে তৈরি করে নেওয়া যায়। বাঙালি কেমন, এই নিয়ে ব্রিটিশ সরকার সিডিশন কমিটি করেছিল জাস্টিস রাওলাটের নেতৃত্বে, এবং সেখানে বাঙালির ডেফিনেশন তারা দিয়েছিল। ইংলিশ স্পিকিং, ধুতি ক্ল্যাড, এফিমিনেট বেঙ্গলি। ধুতি পরে, ইংরেজি জানে এবং মেয়েলি। কেন বলা হলো? কারণ বাঙালিকে খাটো করে দেখাতে হবে। বিপ্লবীরা যা করেছিল এখানে, ঘুম চলে গিয়েছিল ব্রিটিশ সরকারের। পিটার হিচেস বলে একজন ভদ্রলোক আছেন, তার বই আছে হিস্ট্রি অফ বম্ব থ্রোয়িং ইনসিডেন্টস ইন বেঙ্গল। আশুতোষ মুখোপাধ্যায় বলে একজন ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফিসারকে স্যার চার্লস টেগার্ট বিদেশে পাঠিয়েছিলেন। কলকাতা তখন বোমা পড়ছে অরবিন্দ ঘোষের নেতৃত্বে। আশুতোষ মুখোপাধ্যায় বলেন যে কলকাতায় যে বোমা পড়ছে, এই বোমা ম্যাথসিনির যে ফর্মুলা, সেই ফর্মুলায় বোমা তৈরি হয়েছে। এবং তখন বলেন যে মানুষটি এই বোমার পেছনে আছে তিনি মাতৃভাষার মতো ফ্রেঞ্চ জানেন। টেগার্ট সেটা মাথায় করে রেখে দেন
এবং তারপর মুরারিপুকুর থেকে গ্রেপ্তার করেন, সেটা অন্য কাহিনী, সেটা বলছি না আজকে। কিন্তু ওই ব্রিটিশরা বাঙালিদের খাটো করতে শুরু করে এবং তখন সেই সিডিশন কমিটির যে রিপোর্ট, সেখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেখানে বিপিনচন্দ্র পাল, সেখানে সিস্টার নিবেদিতা, কারুর নাম নেই। নাম রয়েছে দুজনের, গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ। তিনি কি দ্য ফাদার অফ রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল। তার কারণটা কি? তিনি মানুষকে শ্রদ্ধা করতে শেখাচ্ছেন। ব্রিটিশরা তো ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করতো, যে সমাজটাকে ভেঙে দাও, কিছু মানুষকে সুযোগ সুবিধা দাও, একটা প্রোটোটাইপ তৈরি করো, বলো প্রেসিডেন্সি কলেজে না পড়লে সে শিক্ষিত হয় না, তারপর এটা একটা ফরম্যাট বানিয়ে দাও, আর বাকিদের শিক্ষাই দিও না। রামকৃষ্ণ সবাইকে শ্রদ্ধা করতে শেখাচ্ছেন। আর বিবেকানন্দ সম্বন্ধে তারা বলল, বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান when he was alive। এইটার পর থেকে বাঙালি বিবেকানন্দ চর্চা বন্ধ করে দিল। সুভাষচন্দ্র বসুর একটি অসাধারণ লেখা আছে। সুভাষচন্দ্র বসু স্কটিশ চার্চ কলেজে পড়ছেন। ওনার এক দুঃসম্পর্কের মামা ছিলেন, তিনি কলকাতা পুলিশে চাকরি করতেন। তিনি বাড়িতে এসে সুভাষচন্দ্রের স্টাডি রুমে যান, সেখানে দেখেন দেয়ালে সব ছবি, অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, এসবের ছবি। এই দেখেই সেই মামা আর বিবেকানন্দ, এই দেখে সুভাষচন্দ্রকে বলেন, করেছিস কি, এইসব বাজে লোকেদের ছবি রেখেছিস এখানে? বলেন বাজে কেন? বলো না না, এরা সব সিডিশাস, এরা সে বাজে লোক, ছবিগুলো সরা এখান থেকে। এবং জানকীনাথ বসুর কাছে সুভাষচন্দ্রকে নিয়ে আসেন। সুভাষচন্দ্র স্কটিশ কলেজ থেকে বিকেলে ফিরে এসে দেখেন একটাও ছবি নেই, শুধু বিবেকানন্দের ছবিটা আছে। এবং তার সামনে দাঁড়িয়ে বলেন যে আমার ভেতরে আপনি আদৌ সেই শক্তিটা দেবেন যাতে আমি সব বাধাকে অতিক্রম করতে পারি। বিবেকানন্দ কি করেছিলেন একটু বুঝতে হবে আমাদের। স্বামীজির আগে অনেকেই বিদেশে গেছেন। মহাত্মা রামমোহন বিদেশে গেছেন, দ্বারকানাথ ঠাকুর বিদেশে গেছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর বিদেশে গেছেন, রমেশচন্দ্র দত্ত বিদেশে গেছেন, স্বামীজির সময় বিদেশে গেছেন অরবিন্দ ঘোষ, স্বামীজির পরে গেছেন সুভাষ বোস। এদের প্রত্যেকটা পারপাস ছিল। পারপাসটা কি? পারপাস হচ্ছে কেউ ব্যবসা বাণিজ্য, কেউ মুঘল সম্রাটের জন্য কথা বলা, এবং নাহলে ICS হওয়া। বিবেকানন্দ গিয়েছিলেন ভারতের কথা বলতে। একটা পরাধীন দেশ, মনে করতো যেহেতু রাজনৈতিক স্বাধীনতা নেই, আমাদের শিক্ষা দীক্ষা কিছুই নেই, আমাদের সংস্কৃতিও কিছু নেই, সেইখানে দাঁড়িয়ে স্বামীজি শিকাগোয় যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, আমি তার প্রত্যেকটা একটু সারাংশ বলবো। 30 বছর তো বয়স, আমরা বহুকাল আগেই পার হয়ে এসেছি। 30 বছরের একটা ছেলে, তার কোনো পরিচয়পত্র নেই। কেন ছিল না? স্বামীজির দুজন তো দীক্ষিত শিষ্য ছিলেন ভারতবর্ষে, ক্ষেত্রীর মহারাজা এবং মাইসোরের মহারাজা। কেন দিলেন না? তার কারণ পুলিশ এর কাছে তার নাম খারাপ হয়ে যায় বলে। এবং স্বামীজি জামশেদজি টাটার সঙ্গে গিয়েছিলেন জাহাজে। কেন গিয়েছিলেন সেটা আমরা বলি না। ক্ষেত্রীর মহারাজা বম্বে থেকে নিউ ইয়র্ক ভায়া ইয়োকোহামা টিকিট কেটে দিয়েছিলেন। যখন দেশলাই কারখানায় টাটা এবং স্বামীজি যাচ্ছেন, সেখানে টাটা দেখলেন স্কটল্যান্ড ইয়ার্ড স্বামীজিকে তাড়া করছে। তিনি তখন জাহাজের টিকিট পাল্টান, পার্টলি কার্গো পার্টলি প্যাসেঞ্জার শিপের টিকিট কাটেন। এখনও তার কনভেনশন যে 12টা ফার্স্ট ক্লাস কেবিন আর বাকিটা কার্গো। এবং ভ্যাঙ্কুভারে গিয়ে নামেন, কানাডার বর্ডারে। ভ্যাঙ্কুভারে কোনো টাটার মতো লোক তো ভ্যাঙ্কুভারে নামবে না, নিউ ইয়র্ক তো আছে, ভ্যাঙ্কুভারে গিয়ে নামবে কেন? ওই বিবেকানন্দকে প্রোটেকশন দেওয়ার জন্যে। কারণ যখন ভারতবর্ষে ছিলেন স্বামীজি, আপনারা দেখবেন যে রাজা মহারাজের বাড়িতে থাকতেন বা সরকারি অফিসারের বাড়িতে থাকতেন। কারণ যেটা বলতেন সেটা সাহেবরা মনে করতো সিডিশাস। 11ই সেপ্টেম্বর যখন স্বামীজি শিকাগোয় বিখ্যাত হচ্ছেন, তখন স্কটল্যান্ড ইয়ার্ড লিখল এ লোকটাকে এখনই গ্রেপ্তার করা উচিত, কিন্তু গ্রেপ্তার করা যাবে না, কারণ এত জনপ্রিয়তাই। কি বলেছিলেন স্বামীজি? প্রথম বক্তৃতায় 2টো লাইন বলছি। শুরুতে বলছেন, আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজন which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration
বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজেন্স অ্যাজ ট্রু। এটাই তো ভারতবর্ষ। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া। আর তো কেউ বলেনি। আর তো কেউ বলেনি যে 4টি মহাবাক্যের ওপর আমাদের গোটা দর্শন দাঁড়িয়ে আছে। অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি। মানে হচ্ছে তুমি সেইটাকে, সেই মানে তুমি বিশ্ব চরাচর। বিশ্ব চরাচরের যে শক্তি তোমার মধ্যে সেটাই আছে। বিশ্ব চরাচরে যেমন কখনো ঝড় হয়, কখনো বাদল হয়, মানুষের মনেও তাই। কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অনঙ্গে অপাঙ্গে ভঙ্গ দাও জননী। লম্ফে ঝম্পে কম্পে ধরা অসি ধরা করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুণা তারা ভয়ঙ্করী কখনো কালো কামিনী। এই যে বিশ্ব চরাচর, মানুষও তাই। আমাদের ঋষিরা দেখেছিলেন, তাই মানুষকে তারা বলেছিলেন অমৃতস্য পুত্রা। বলেননি যে তুমি সান অফ গড, বলেছিলেন ইউ আর গড। সান অফ গড নয়, একজন আছেন আমি তার সন্তান নই, আমি সেই। এই কথাটি স্বামীজি বলেছিলেন। এবং তারপরের যে কথাটি বলেছিলেন, আমাদের যে আলোচনা স্বামীজির প্রাসঙ্গিকতা কি সেটি চলে আসে। স্বামীজির প্রাসঙ্গিকতায় বলছেন, sectarianism, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilizations, sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. যে কোনো খবরের কাগজ খুলুন, যে কোনো দেশের খবরের কাগজ খুলুন, দেখবেন এই 3টি জাতকে খুঁজে পাবেন: সেক্টেরিয়ান, বাইগট এবং ফ্যানাটিক। এরাই পৃথিবীর একটা সমস্যা। কেন সমস্যা? কারণ এরা মানুষের রক্তে পৃথিবীর মাটি ভিজিয়ে দিয়েছে, আকাশ বাতাস বারুদের গন্ধে ভরিয়ে দিয়েছে এবং মানুষের মধ্যে হতাশার বীজ ঢুকিয়ে দিয়েছে। প্রথম বক্তৃতায় বলেছিলেন। স্বামীজির দ্বিতীয় বক্তৃতা হচ্ছে 15ই সেপ্টেম্বর, ওয়াই উই ডিসএগ্রি। এটি কুয়োর ব্যাঙ এবং সমুদ্রের ব্যাঙের কথা বলছেন। কুয়োর ব্যাঙের মধ্যে সমুদ্রের ব্যাঙ এসছে। কুয়োর ব্যাঙ তো রোগা, বেশিক্ষণ তার চেহারাটাও ভালো না, যেহেতু সে বাইরে মেশে না কারুর সঙ্গে। সে সমুদ্রের ব্যাঙকে বলছে, তোমার সমুদ্রটা কত বড়? এই কুয়োর থেকে বড়? বলছে নিশ্চয়ই কুয়োর থেকে বড়, অনেক বড়। বলুন বাবা, কুয়োর থেকে আবার বড় কিছু হয় নাকি, হতে পারে নাকি, সম্ভবই নয় হওয়া। এই বলে সে কুয়োর মধ্যে সে দুবার কুয়োটাকে পারাপার করলো, তারপর পাশ ফিরে শুয়ে পড়লো। সমুদ্রের ব্যাঙের কথা শুনলো না। ওয়াই উই ডিসএগ্রি। 19শে সেপ্টেম্বর স্বামীজি প্রথম লিখিত বক্তৃতা পাঠ করেন। তার বিষয় ছিল পেপার অন হিন্দুইজম। এবং সেইখানে স্বামীজি 2টি নতুন শব্দ ব্যবহার করেন। একটি ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তি যখন অনন্ত হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টি হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন। এবং সেই ইউনিভার্সাল রিলিজিয়ন কি হবে, একটা অসাধারণ তার রূপরেখা এঁকে দিয়েছিলেন। The Hindus may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like God it will preach, whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and on sinners alike, which will not be Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but a sum total of all these, and still have infinite space for development, which in its Catholicity will embrace its infinite arms and find a place for every human being, from the lowest groveling savage, not far removed from the brute, to the highest man, towering by the virtues of his head and heart, almost above humanity, making society stand in awe of him and doubt his human nature. It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize the divinity of every man and woman, and whose whole force, whose whole scope will be centered in aiding humanity to realize its own true divine nature. প্রাতিষ্ঠানিক ধর্ম কখনো সাধু আর পাপীর জন্যে নয়, সাধুর জন্যে। এবং প্রাতিষ্ঠানিক ধর্ম পুরুষের জন্যে, নারীর জন্যে নয়। 1893 সালেও নয়, 2025 সালেও নয়।
সরস্বতী পুজো হবে, অপেক্ষা করতে হবে একজন পুরোহিত মশাইয়ের জন্যে। বাড়ির মেয়েরা আলপনা দেবেন, বাড়ির মেয়েরা রান্না করবেন, বাড়ির মেয়েরা মাকে সাজাবেন। সেই পুরোহিত মশাই বিয়ের মন্ত্র বলবেন না, শ্রাদ্ধের মন্ত্র বলবেন না, সরস্বতী পুজোর মন্ত্র বলবেন, কেউ জানে না। তার জন্য অপেক্ষা করতে হবে। তখন যদি বাড়ির কোনো মহিলা পুজো করে ফেলেন, গোটা পাড়ায় একেবারে রটে যাবে, দেখেছো মেয়ে হয়ে পুজো করেছে। স্বামীজি যে ধর্ম বলেছেন, নারী এবং পুরুষ সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। যখন স্বামীজি কথা বলছেন, তখন আমেরিকায় বিশ্বাস করা হয় একটি বাদাম গাছ, একটি নারী এবং একটি কুকুর, তাতে যত মারা যায় তত ভালো তারা ফল দেয়। এ ডগ, এ ওয়াইফ অ্যান্ড এ ওয়ালনাট ট্রি, দ্য মোর ইউ বিট দেম বেটার দে বি। 1893 সালে স্বামীজি মহিলাদের সামনে একটি বক্তব্য রাখেন, যারা নারীর ভোটাধিকার নিয়ে আন্দোলন করছেন, অলি সেরাবুলের নেতৃত্বে। তারা ভুবনেশ্বরী দেবীকে একটি চিঠি লেখেন কলকাতায় এবং বলেন, গতকাল আপনার ছেলে একটি অসাধারণ বক্তৃতা দিয়েছে, আপনি তার মা, তাই আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পেপার অন হিন্দুইজমে স্বামীজি আরও সাংঘাতিকভাবে বলেন, অশোকাস কাউন্সিল ওয়াজ এ কাউন্সিল ফর দ্য বুদ্ধিস্ট সেক্ট, আকবরস দ্য মোর টু দ্য পারপাস ওয়াজ ওনলি এ পার্লার মিটিং। দিনিলাই ছিল পার্লার মিটিং, এবং অশোকার বৌদ্ধ ধর্ম যেটা ছিল অশোকের, সেটা বুদ্ধিস্টদের জন্য। নতুন ধর্ম এটা হবে, যে ধর্ম শ্রদ্ধার ওপর বেঁচে থাকবে, যে ধর্ম অত্যাচারের ওপর বাঁচবে না। স্বামীজির 20 তারিখ একটা বক্তৃতা দিয়েছেন আরও সাংঘাতিক, রিলিজিয়ন নট দি ক্রাইং নিড অফ ইন্ডিয়া। ওরা আমাদের দেশে ধর্মের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন রুটির। তোমরা দেশে যাও, গিয়ে ধর্মের প্রচার করো, মৃতদেহের পাহাড় জমে থাকে, সেদিকে তোমরা তাকাও না। নাও আই ফাইন্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ টু কালেক্ট মানি ফ্রম দ্য ক্রিশ্চিয়ানস ফর দ্য হিডেন্স ইন এ ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড। ইট ইজ এন ইনসাল্ট টু এ হাংরি ম্যান টু অফার হিম মেটাফিজিক্স। তারপর বললেন বুদ্ধিজম দ্য ফুলফিলমেন্ট অফ হিন্দুইজম, এবং শেষ দিনের বক্তৃতা আরও সাংঘাতিক। সেখানে একেবারে শেষে বললেন, আপন দ্য ব্যানার অফ এভরি রিলিজিয়ন will soon be written in spite of great resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান ও শান্তি। 54 সালে যদিও আইনস্টাইন মারা যান, যেহেতু সইটা করে গিয়েছিলেন, তাই এই ডিক্লারেশনটা ভ্যালিড। এবং সেখানে তারা বলেন যে আমাদের ভেতরে একজন শিল্পী আছেন, তাকে ছেড়ে দাও যাতে শান্তির বাণী প্রচার করতে পারে। দেয়ার ইজ অ্যান আর্টিস্ট ইন এভরি ওয়ান অফ আস, লেট হিম লুজ টু স্প্রেড জয় এভরিওয়্যার। এবং সেইখানে তারা বলেন যে যতদিন না আমরা ঘৃণা, যতদিন না আমরা পরশ্রীকাতরতা, এবং যতদিন না আমরা স্বার্থপরতার থেকে বেরিয়ে আসতে পারবো, পৃথিবীতে শান্তির আবহাওয়া তৈরি হবে না। অসাধারণ সেই চিঠি। তো বিবেকানন্দ সেটি বললেন, বলে ভারতবর্ষে ফিরে এলেন। ভারতবর্ষে ফিরে এসে মাদ্রাজ একটি বক্তৃতা দিলেন। অনেক বক্তৃতা দিলেন, তাদের একটি বক্তৃতা খুব গুরুত্বপূর্ণ। আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি সব অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ, তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। নরক গুলজারের অনেক দিন আগে, নরক গুলজার তোমরা শুনেছিলাম, কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তার অনেক আগে স্বামীজি বলেছেন 1897 সালে, সব দেবতা ঘুমাচ্ছেন, অকেজ দেবতা, একটি দেবতা বেঁচে আছেন, তোমার স্বদেশ, তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। এবং দেখব আমরা যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলেন, সশস্ত্র বিপ্লব, তারা সবাই বিবেকানন্দের গুরু হিসেবে গ্রহণ করেছিলেন। দক্ষিণেশ্বর বোমার মামলার একজন আসামি ছিলেন, তার নাম রাজেন লাহিড়ী, তার ফাঁসি হয়ে যায়। তার যখন দিন এগিয়ে আসছে ফাঁসির, তার দেহের ওজন বাড়ছে, তিনি সকালবেলায় জোরে জোরে কি একটা পাঠ করেন। ব্রিটিশ জেলার বললেন, কি পড়ো সকালবেলায় অত জোরে জোরে? বললেন, বিবেকানন্দের চিঠি। আমি জানি আমি বেঁচে থাকবো না, কিন্তু এই বিবেকানন্দ একদিন তোমার দেশ থেকে বিদায় করবে। প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি প্রথম মহিলা শহীদ, সুইসাইড করেছিলেন চট্টগ্রাম আর্মারি রিভোল্ট। প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম থেকে কলকাতায় বেথুন কলেজে পড়তে আসেন। মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলেন, ছেলে আর মেয়ের মিশিয়ে 6th হয়েছিলেন। যখন বেথুন কলেজে পড়তে আসেন, তখন তার কাছে একটা চিঠি আসে যে রামকৃষ্ণ বিশ্বাস বলে
চট্টগ্রামের একটি ছেলে, তার ফাঁসির হুকুম হয়ে গেছে, যদি প্রীতিলতা তার সঙ্গে দেখা করতে যায়। প্রীতিলতা রামকৃষ্ণের সঙ্গে ২৬ বার দেখা করেছিলেন। প্রথম যেদিন দেখা করতে যান, একটা ব্রোচ পড়ে গিয়েছিলেন শাড়ির ওপরে, সেই ব্রোচে বিবেকানন্দের মুখ। রামকৃষ্ণ চিঠি লেখেন যে তুমি যার ব্রোচ পরে এসেছিলে, মনে রাখবে তিনি হচ্ছেন ভারতবর্ষের স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল লিডার। এবং স্বামীজি যে বলেছিলেন, স্বামীজিকে বলা হলো আপনি কংগ্রেসে যোগ দেন না কেন? বললেন কালকেই স্বাধীনতা এনে দেবো। তোরা পারবি সেই স্বাধীনতাটা রাখতে? বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস, ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। এই যেই আমরা স্পিরিচুয়াল আইডিয়া বলি, সঙ্গে সঙ্গে তীর্থ, সঙ্গে সঙ্গে নিরামিষ খাওয়া, সঙ্গে সঙ্গে ঘণ্টা নাড়া, সঙ্গে সঙ্গে পুজো। স্পিরিচুয়াল আইডিয়াস মানে হচ্ছে এটা আধ্যাত্মিক বোধ, যেটা বলে আমি আমার পাশের মানুষটা স্বরূপত এক। আর যখন রিলিজনের কথা বলা হয়, এই রিলিজনটা ইনস্টিটিউশনাল রিলিজন নয়, আমাদের রিলিজন হচ্ছে এথিক্স। নিবেদিতের একটি অপূর্ব বই আছে, রিলিজন অ্যান্ড ধর্ম। তার ভূমিকা লিখেছিলেন তখনকার স্টেটসম্যানের এডিটর এস.কে. র্যাডক্লিফ। সেখানে নিবেদিতা দেখিয়েছিলেন যে তফাৎটা কী ধর্ম এবং রিলিজনের। আমাদের পুরোটাই হচ্ছে এথিক্স। আমাদের শাস্ত্রে কোথাও পুজোর কথা নেই, যেটি আছে সেটি হচ্ছে বেদের পরের যুগে, এবং সেটা শুরু করেছিলেন ব্রাহ্মণেরা। স্বামীজির একটা অপূর্ব কথা আছে, রাজার কাজ কি? রাজ্য রক্ষা, নিজের বিলাস, পুরোহিতকুলের তুষ্টি জন্য রাজরবি প্রজাবর্গকে শোষণ করিতেছে। বৌদ্ধ সময়ও তাই, হিন্দু সময়ও তাই। রাজ্য রক্ষা, নিজের বিলাস, বন্ধুবর্গের পুষ্টি এবং পুরোহিতকুলের তুষ্টি, একেবারে ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে। সেই জন্য ধর্ম শুরু হয়। এবং যেহেতু ব্রাহ্মণেরা সাংঘাতিক ছিলেন, তারা নিয়ম করে ফেললেন যে এই হচ্ছে প্যারামিটার। স্বামীজি বলছেন প্রথম ব্রাহ্মণেরা বলল যে বেদ আমার কুক্ষিগত, লোকে সবাই শুনল। তারপর ক্ষত্রিয়রা বলল যে দেখো শৌর্যবীর্য আমার, সমাজ সেটাও শুনল। তারপর বৈশ্যরা বলল দেখো মুদ্রারূপী ভগবান আমার কাছে, সেটাও শুনল। এরপরে সাধারণ মানুষ জেগে উঠবে। বারবার বলেছেন। সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘাবাইন যদি দেখেন, দেখবেন ভূতের রাজা নৃত্যে সবাই চলে গেলেন, শেষ অবধি সাধারণ মানুষের জয়গান হয়ে উঠল। বিবেকানন্দ সেই সাধারণ মানুষের কথা বলেছিলেন, এবং বলেছিলেন ভয় হয় পাছেই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজিনা ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় অবাস্তব অসম্ভব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া আমরা না ইটো নষ্ট স্ততভ্রষ্ট হইয়া পড়ি। আমরা ধরুন ভারতবাসীরা, আমাদের চীনের থেকে জনসংখ্যা কম, মোবাইল বেশি বিক্রি হয় আমাদের। এবং প্রত্যেক দিন দেখবেন অদ্ভুত জিনিস, যে একটা যন্ত্র সেটা দাদু এবং নাতিকে বেঁধে ফেললো। সকালবেলায় দাদু বসে রয়েছে, নাতি বসে রয়েছে, বাসের জন্য অপেক্ষা করছে, স্কুল বাস। দাদুও মেসেজ দেখছে, নাতিও মেসেজ দেখছে। এবং ভোগে প্রত্যেক দিন আমরা ডুবে যাচ্ছি। এই ভোগে ডুবলে কি আর কোনো ক্ষতি হয় না? নিটসে একটা কথা বলেছিলেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস ইউ বিকাম আ বার্ডেন টু ইউর সেলফ। এখন যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, ভালো মন্দ বলবে না, কিন্তু নিজের মেডিকেল বুলেটিনটা বলতে শুরু করে দেবে। শঙ্করীবাবু খুব সুন্দর বলতেন, শঙ্করী প্রসাদ বসু বলতেন, দেখো ভাই, যদি আমি জিজ্ঞেস করি তুমি কেমন আছো, তুমি তোমার মেডিকেল বুলেটিনটা বলবে, আমার 10 মিনিট ধরে শুনতে হবে। তোমার ইউরিক অ্যাসিড কেমন আছে, তোমার পটাশিয়াম সোডিয়াম কেমন আছে, তোমার সুগার লেভেল কেমন আছে, তোমার অন্যান্য ইউরিক অ্যাসিড কেমন আছে, এবং তারপর আমাকে আমারটা বলতে হবে। তাতে 10 মিনিট চলে যাবে, 20 মিনিট চলে যাবে। ছেড়ে দাও, বিবেকানন্দ পড়তে শুরু করি। তো আমাদের সেই অবস্থা কেন? আমরা নিজেদের নিয়ে অসুখী হয়ে যাচ্ছি। কেন বিবেকানন্দের জনপ্রিয়তা বাড়ছে গ্লোবালি? আমি শেষে বলবো যে গ্লোবালি কেন বাড়ছে। এবং অসুখী হয়ে যত আপনি নিজের কথা ভাববেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। এই যে নিজেই নিজের কাছে বোঝা, তার কারণ আমরা জানি না আমরা কী করতে চাই। এবং নিজের চারপাশে সেই সলিলার গান হয়ে যায়, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। সেখানে দেখবেন যে নিজের চারপাশেই আমরা ঘুরে বেড়াই এবং কিছুদিন পর ক্লান্ত হয়ে যাই। রবীন্দ্রনাথ ডিপ্রেশনে ভুগেছিলেন। তখনকার যিনি সবচেয়ে বড় ডাক্তার ছিলেন কলকাতার, ডেনাম হোয়াইট,
তিনি রবীন্দ্রনাথকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ দিয়েছিলেন। সুশোভন সরকার সেদিন সামনে উপস্থিত। কয়েক মাস পরে সুশোভন সরকার জিজ্ঞেস করলেন, ওষুধ খাচ্ছেন? বলে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। বলে, ওরম করতে নেই, এসব ওষুধ হঠাৎ বন্ধ করা যায় না। বলেন, দেখো, মন সবসময় আনন্দে থাকে, শরীর ভাবে মন আনন্দে নেই, তাকে ভালো করার নানা চেষ্টা করে, নিজেই ক্লান্ত হয়ে যায়, একেই বলে ডিপ্রেশন। অসাধারণ ডেফিনেশন দিয়েছিলেন রবীন্দ্রনাথ, যে শরীরটা ক্লান্ত হয়ে যায়। আপনার ডিপ্রেশনের, আপনি সকালে লেকে দৌড়াতে চলে গেলেন সকাল 6টার সময়, তারপরেই বললেন না দৌড়াতে হচ্ছে, এবার হাঁটতে হবে, একদিন সাইক্লিং, একদিন রানিং, একদিন জগিং, একদিন স্কিপিং। তারপরে দেখা গেল কিছুদিনের পরে মন কী হলো জানি না, শরীরটা ক্লান্তই চুরমার হয়ে বেরিয়ে চলে গেল। বিবেকানন্দ রামকৃষ্ণ আধুনিক সভ্যতার বুকে দাঁড়িয়ে এই যন্ত্রণা থেকে বেরোনো কী করে যায় তার মন্ত্র বলেছিলেন। একমাত্র মন্ত্র হচ্ছে মানুষের সেবা করা, ইন হোয়াট এভার ফর্ম ইট কামস। যতক্ষণ না একটি মানুষের মাথায় ঢুকছে যে অপরকে ভালো রাখবো, ততক্ষণ তার জীবনে আনন্দ আসতে পারে না, সম্ভব নয় আসা। আপনি যতই ভালো খান, যতই বেড়াতে যান, দেখবেন বিদেশ থেকে ঘুরে আসে যারা বিদেশে খুব ফ্রিকুয়েন্ট ফ্লায়ার বলে খুব ক্লেম করে যে আমরা ভীষণ অ্যাডভান্সড, তারা কিন্তু কেউ বিদেশের ইতিহাস বলতে পারে না। বলে, ভালো পিৎজা খেয়ে এলাম, একটা শেভরোলেটের কারেন্ট মডেলটায় চড়লাম, বুঝলে, জাপানে যা ঘুরে এলাম, কি ওয়েদার ভাবতে পারবে, সবকটা ইমিডিয়েট প্রেজেন্ট। সক্রেটিস বলছেন, যারা একেবারে বোকা তারা ইমিডিয়েট প্রেজেন্ট নিয়ে কথা বলে, যারা আরেকটু রিফাইন্ড তারা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলে, আর যারা রিফাইন্ড তারা ফিলোসফি নিয়ে কথা বলে। ফলে এই যে বিদেশে যায় এত, ওই সব কটায় দেখবেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। আমার খুব ঘড়ির শখ আছে, মানে পড়াশোনা আছে। তো আমি একবার বম্বেতে যাচ্ছি, আমার পাশে এক ভদ্রলোক বসেছেন, তিনি হাতে একটা রোলেক্স ডেটোনার পরে এসছেন এবং নানাভাবে আমাকে দেখানোর চেষ্টা করছেন, এবং বুঝতে পেরেছেন আমার চোখ মুখ দেখেই যে আমি ঘড়ি কিছুটা বুঝি, ওটা যে টাইমেক্স নয়, আমি বুঝে গেছি। এবং তিনি দেখাচ্ছেন, আমিও কিছুতেই, আমি ঘড়িটার দিকে তাকাচ্ছি না, এরকম একটা করছি। রিপোর্টার তো একটা জন্মগত অসভ্যতা তো আমাদের ভেতরে আছেই, সেটা করছি আর কি। এবার বম্বে এয়ারপোর্টে নেমেছি, যখন আমরা লাগেজ নিয়ে চলে আসছিলাম, জানেন তো স্যার, ঘড়িটা কিন্তু অনবদ্য, মুখের হাসি যেন নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা দিয়েছেন। ওইটুকুনি যে, ওই যে বললাম, ওই যে ঘড়িটা প্রশংসা হলো। যত কেনা যায়, দুটো ঘড়ি তো পরা যাবে না, দুটো জামা তো কেনা যাবে না, দুটো ট্রাউজার্স পরা যাবে না, কত আপনি মুখটাকে পালিশ করবেন সেটাও তো একসময় শেষ হয়ে যাবে, কত বোটক্স করবেন। কিন্তু যে মানুষটা খেতে পায়নি, যে মানুষটা জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, যে মানুষটা দুপা এগোয় তো 4 পা পেছোয়, তাকে দুটো ভালো কথা শোনানোর মধ্যে যে আনন্দ আর কিচ্ছুতে নেই, এইটি বিবেকানন্দ রামকৃষ্ণ সহজভাবে তুলে দিয়েছিলেন যে দিস ইজ ইয়োর লাইফ। নিবেদিতাকে মারা যাওয়ার 4 দিন আগে বলছেন, দেখো, আমার রামকৃষ্ণকে প্রচার করা বা অন্য কোনো ধর্মমত প্রচার করা কাজ নয়, মানুষ যাতে দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে এবং মনুষ্যত্বরা জেগে ওঠে, সেটাই আমার কাজ। যত দিন যাচ্ছে গোটা পৃথিবীর আমাদের মনুষ্যত্ব কমে যাচ্ছে। 1950 সালে নোবেল পুরস্কার পেয়ে বার্টন রাসেল একটা লেখা লিখেছিলেন, তাতে এক জায়গায় লিখছেন, উই লিভ ইন হাউসেস উইদাউট এনি বিউটি, where we eat meals which merely nourish, beget children without any love, and subject them to an education which kills the spontaneity of life. আমাদের স্বকীয়তা চলে যাচ্ছে সর্বত্র, আমরা কপি করছি বিদেশকে। আমাদের দেশের যা বৈশিষ্ট্য ছিল, আমাদের দেশের যা সৌন্দর্য ছিল, সব নষ্ট করে দিয়ে পরানুকরণে মেতে পড়ছি, এবং পরানুকরণের যে অসুখগুলো ওদেশে বহুকাল আগে এসে গেছে, সেটা আমাদের দেশে আসছে। ফ্রয়েড যখন বলছেন ফিয়ার অফ ডিফিট অ্যান্ড ফিয়ার অফ ডেথ, ফ্রয়েড তো আমাদের দেশে আসেননি, কিন্তু ফ্রয়েড বলেছেন ও দেশের সমাজকে দেখে। আমাদের এখন দেখবেন ফিয়ার অফ ডিফিট অ্যান্ড ফিয়ার অফ ডেথ, সব সময় একটা আতঙ্কিত আমরা, ভয় ভেতর থেকে, এই বুঝি প্রাণটা চলে গেলে কালকে তো আর ভোগ করা হবে না। সঞ্জীব চট্টোপাধ্যায় খুব রসিকতা করে বলতেন যে দুটো জিনিস এখন মানুষ অনুসরণ করে, যোগা অ্যান্ড ভোগা। তো সঞ্জীবদার তো একটা স্বাভাবিক বলার ধরন ছিল, তো আমরা তার মধ্যে ডুবে গেলাম।
ডুবে গিয়ে কি হলো, মানুষকে আমরা অগ্রাহ্য করতে শুরু করলাম। যে সভ্যতা মানুষকে অগ্রাহ্য করে সে সভ্যতা বেশি দিন দাঁড়ায় না, টিকতে পারে না। ড্যানিয়েল গোলম্যান যখন লিখলেন ইমোশনাল ইন্টেলিজেন্স, তখন তিনি বললেন শুধু বুদ্ধি নয়, আইকিউ নয়, ইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইমোশনাল কোশেন্ট। এবং তারপর এক ধাপ এগিয়ে বললেন স্পিরিচুয়াল কোশেন্ট। যতক্ষণে এসকিউ তোমার মধ্যে আসছে ততক্ষণ তুমি আনন্দ এই পৃথিবীতে পাবে না। পৃথিবী একটা অদ্ভুত জায়গা। যে মানুষটি বিরাট দার্শনিক ছিলেন, আমরা তাকে ছড়াকার বলে পড়লাম না। সুকুমার রায় আনন্দের উপাদান লিখছেন এক জায়গায়, হাসছি দেখে চাঁদের কলা, জোলার মাকু জেলের দাঁড়, নৌকা ফানুস পিঁপড়ে মানুষ, রেলের গাড়ি তেলের ভাঁড়। সাধারণ জিনিসই মানুষকে আনন্দ দেয়। আমরা সাধারণের পেছনে ছুটলাম না। আমরা জন্মদিনে যদি 12টার সময় কেকের সঙ্গে মোমবাতি হুস করে জ্বলে না ওঠে, আমাদের জাত উঠল না। যতক্ষণ না রেস্টুরেন্টে গিয়ে জন্মদিন পালন হলো না। ফলে হলোটা কি? কারোর মুখে কোনো হাসি নেই। আমি একটা কথা বিশ্বাস করি এবং প্রায় বলি, দেখুন বিয়ে বাড়ির সিজন যাচ্ছে তো, বিয়ে বাড়িতে প্রচুর লোক সেজে গুজে যায়। কাউকে দেখেছেন বিয়ে বাড়িতে হাসতে? ওটা হাসি লোককে দেখানো। যখন ফেরে হয় ফিশ ফ্রাইটার কোনাটা ঠান্ডা ছিল না গরম ছিল তাই নিয়ে আলোচনা করে, আর বলে জানিস তো বিয়েটা টিকবে না, এই মেয়েটাকে দেখেই বোঝা যায় ডিভোর্সটা হলো বলে। কিন্তু রক্তদান শিবির থেকে কাউকে কেঁদে ফিরতে দেখবেন না। রক্তদান শিবিরে তো একটা পেন ফ্রি সেন্সেশন হয়, রক্ত দিতে হয়, তবুও মানুষ আনন্দ করে ফেরে। আমাদের সভ্যতা আবিষ্কার করেছিল যে ত্যাগেই আনন্দ, গ্রহণে নয়। বিবেকানন্দ লিখছেন ইটি স্টাডিকে, যদি ভারতবর্ষ মারা যায় তবে আধ্যাত্মিকতার মৃত্যু হবে। সেখানে জন্ম নেবে কাম এবং বাসনা, অর্থ হবে তার পুরোহিত, তার পূজার উপকরণ হবে পশুবল, প্রতারণা, নিষ্ঠুর প্রতিযোগিতা, এবং বলির বস্তু হবে মানবাত্মা। আধ্যাত্মিকতার মৃত্যু হবে। এবং সাথে সাথে আরেকটা জিনিসও খুব লিখছেন যে আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই যদি শিষ্যতা হজম করতে পারে। আমার মাস্টারমশাই অরিন্দম চক্রবর্তী এবং বন্ধু স্বামী সর্বপ্রিয়ানন্দ আমেরিকা একটি জিনিস প্রচার করছেন। প্রশ্নটি তুলেছেন শ্রীরামকৃষ্ণ যে তুমি জপ ধ্যান করলে, তোমার মনটা উঠে গেল, তুমি যখন ফিরে এলে তুমি দেখলে মানুষ কাঁদছে, মানুষ কাঁদছে, পাশের মানুষটা যন্ত্রণায় ছটফট করছে, তুমি কি মুখ ফিরিয়ে নেবে? যারা বেদান্ত চর্চা করতেন তারা বলতেন হ্যাঁ ফিরিয়ে নেবো, কারণ মায়ার জগৎ তো। রামকৃষ্ণ তা হয় নাকি? এটাই তো জীবন। এই দুঃখী, যন্ত্রণাক্লিষ্ট, কষ্টপ্রাপ্ত মানুষ, এরাই তো আমার জীবন। প্রেম বেদান্ত বলে অরিন্দম দা এবং সর্বপ্রিয়ানন্দ বিদেশে প্রচার শুরু করেছেন যে বেদান্তের কাজই হচ্ছে একটা মানুষের মধ্যে আনন্দের প্রতিষ্ঠা করা। এবং ভারতবর্ষ অনন্ত আনন্দের কথা বলেছে আমরা আনন্দ থেকে আসি, আনন্দে থাকি এবং আনন্দে লীন হয়ে যাই। শ্রী ভগবান গীতায় কর্মযোগের কথা বলেছেন যে অপরের সুখ এবং অপরের দুঃখকে যে নিজের সুখ এবং নিজের দুঃখ বলে ভাবতে পারে সেও আমার মতো যোগী। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতো। সেইটাই বিবেকানন্দ এক ধাপ এগিয়ে গেলেন, বললেন ফিজিক্যালি সেবা করো। কলকাতার প্লেগ হলো উত্তর কলকাতায়, যারা বড়লোক তারা চলে গেলেন উত্তর কলকাতা ছেড়ে, নিবেদিতা সেবা শুরু করলেন, সাথে স্বামী শিবানন্দ, স্বামী সদানন্দ, স্বামী নিত্যানন্দ। দুটো প্যাম্পলেট ছাপানো হলো, নিবেদিতা ইংরেজিটা লিখলেন, বিবেকানন্দ বাংলারটায় লিখলেন, এবং লিখে সেখানে বললেন আমরা গরিব, গরিবদের ভালোবাসি, যদি কারুর কোনো সেবার প্রয়োজনে আমাদের ডাকতে বেলুড় মঠ থেকে এসে আমরা সেবা করে যাব। সেবার মধ্যে দিয়ে যে আনন্দ পাওয়া যায় এটি একটি অসাধারণ আবিষ্কার। এবং এটি স্বামীজি আমেরিকায় বলেছিলেন যে সেলফলেস সার্ভিস, এটি সবচেয়ে মানুষকে আনন্দ, এবং তার চেহারাগত পরিবর্তন হয়ে যায়। আমার মনে আছে আমরা একবার যাচ্ছি ঋষিকেশ দিয়ে ওপরে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একজন সন্ন্যাসী তিনি বাঙালি শরীর গাড়িতে উঠেছেন এবং উঠে বলছেন আরও জোরে গাড়ি চালান, অজোরে বৃষ্টি পড়ছে।
তো কিছুক্ষণ পরে আমি গাড়ির নিস্তব্ধতা ভেঙে বললাম, আপনি এত জোরে গাড়ি চালাতে বলছেন, যে কোনো সময় তো খাদে পড়ে যাবে গাড়ি। বলে আসলেই জানেন তো, একটা খবর বাজারে রটে গেছে যে আমার যে ছোট্ট আশ্রমটা আছে সেখানে 25 জনের প্রতিদিন দুপুরে খাবার ব্যবস্থা হয়। আমার যদি দেরি হয়ে যায় তারা এসে ফিরে যাবে, আমি তাই তাড়া করছি পৌঁছাতে। এটাই তো জীবন। সুভাষচন্দ্র, স্বামী ভাস্করানন্দ বলছেন, তখন প্রচণ্ড লড়াই হচ্ছে ব্রিটিশদের সঙ্গে জাপানিদের সিঙ্গাপুরে। সুভাষচন্দ্র এসছেন সিঙ্গাপুর মিশনে, 2 বান্ডিল নোট, 1 বান্ডিল নোট দিয়ে বললেন ভাস্করানন্দজিকে আপনি পুজো করবেন, আরেক বান্ডিল নোট দিয়ে বললেন জানেন অনেক বাচ্চা মারা গেছে অনাথ, আপনারা তাদের দেখবেন। বলে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, নাহলে আপনারা বিপদে পড়বেন, চলে গেলেন। সব সময় মানুষের কথা ভাবা। সুভাষচন্দ্র যখন কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার, তখন প্রস্তাব দিলেন যে অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে এবং তাদের জন্যে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, ছাত্রছাত্রী তাদের শরীরে একটু বল পায়। চিত্তরঞ্জন দাস মেয়র, যতীন্দ্রমোহন সেনগুপ্ত ডেপুটি মেয়র, তারা পত্রপাঠ ফেরত পাঠিয়ে বললেন আমরাও বিলেতে গিয়েছিলাম, আমরা কোনোদিন ভাবতে পারি না কর্পোরেশন অবৈতনিক স্কুল খুলবে, কর্পোরেশন রাস্তা ঝাঁটাবে, কর্পোরেশন টিকা দেবে, কিন্তু স্কুল খুলবে কেন? সুভাষচন্দ্র নিজে যখন মেয়র হলেন তখন সে ব্যবস্থা করলেন ফ্রি প্রাইমারি স্কুল, এবং সেখানে মিল্ক বার ছিল যাতে বাচ্চারা দুধ খেতে পারে। সুভাষচন্দ্রের গোটা জীবন যদি পড়েন দেখবেন সেখানে শুধু মানুষের কথা বলা আছে, আর কিচ্ছু নেই। সুভাষচন্দ্র যদি ন্যাশনাল প্ল্যানিংয়ের কথা, 5 ইয়ার্স প্ল্যান, কী ভেবেছিলেন সুভাষচন্দ্র? ভেবেছেন মানুষকে কী করে উন্নতি করা যায়, মানুষকে কী করে সুন্দর করা যায়। অরবিন্দ ঘোষ জেল থেকে বেরোলেন, স্বামীজি জেলের মধ্যে তাকে কারা কাহিনীতে আছে কর্মযোগ পড়িয়েছিলেন, তার ফলটা আমরা কি দেখব? উত্তরপাড়া বক্তৃতায় বলছেন, আমি যখন সেলের সামনে দিয়ে যাচ্ছি সেখানে অনেক বন্দী আছেন, আমি বাসুদেবকে দেখছি, ইন দ্য ডার্ক অ্যান্ড সোলস অ্যান্ড মিসইউজড বডিজ। ডার্ক অ্যান্ড সোল, তার মধ্যে আমি বাসুদেবকে খুঁজে পাচ্ছি। এটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষ কখনো কোনো মানুষের ত্রুটিকে বড় করে দেখায়নি, ব্রিটিশরা শিখিয়েছিল দেখাও। শ্রীরামকৃষ্ণের কাছে একদিন গিয়ে নরেন্দ্রনাথ বলল, শুনুন আপনারা কথা বলছি, আপনার ব্রাহ্ম সমাজে যে যান, আপনি চলে গেলেই আপনার তুমুল সমালোচনা হয়, আপনি যারা থিয়েটার করে তাদের কাছে আসতে দেবেন না, আর মাতালদের কাছে আসতে দেবেন না, আপনার কাছে অনুরোধ রইল। তখন শ্রীরামকৃষ্ণ খুব অসাধারণ মানুষ, বললেন তোকে আর কথা বলবো না, গান শোনাই। গানটা সাংঘাতিক, গোটা ভারতীয় জীবনধারা একটি গানের মধ্যে প্রকাশিত। যশ অপযশ, সুরস কুরস, সকল রসমা তোমারই, এত রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। এই যে বিশ্ব চরাচর সব কিছুকে স্বীকার করেছে, অল ইনক্লুসিভ, এটাই তো সভ্যতার সম্পদ। তিনি জানতেন যে ছাত্রটি বিদেশে গেলে কি অবস্থায় পড়বে। মাদ্রাজি ভক্তরা বলল, কার সঙ্গে রাত্রি অত জোরে জোরে কথা বলেন? বলে আর বলো না ভাই, এই স্বামী আমার গুরু আমাকে বলেছেন বিদেশে যেতে, আমি যাব না, কালকে বলে দিয়েছি আমি যাব। গুরু জানতেন ছেলে কি বিপদে পড়বেন। দেখবেন যারা খুব প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন তারা ইনভেরিয়েবলি সেজে গুজে বিশেষ বিশেষ দিনে কোনো মঠ মন্দিরে যান, এবং দে টেক এনর্মাস প্লেজার ইন ডুইং দিস এক্সারসাইজ। কিন্তু যখন যাচ্ছেন মনে হচ্ছে যেন গোটা বাড়িতে ভূমিকম্প হচ্ছে। সকালবেলায় বাড়ির সকলকে উঠতে হবে, তার মধ্যে স্নানের ব্যবস্থা করতে হবে, এবং ইনভেরিয়েবলি ওই মালাটা গাড়ি পড়ে থাকবে বাড়িতে, গাড়িতে উঠে সেটা মনে হবে। তখন চিৎকার হবে যে কে মালাটা মনে করিয়ে দেওয়া হলো না কেন যাওয়ার জন্যে। কিন্তু মানুষ যখন কাঁদবে, মানুষ যখন হতাশায় ডুবে যাবে, মানুষ যখন জীবনে 2 পা এগোবে 4 পা পেছোবে, তাদের ভাবার জন্য কেউ নেই। রামকৃষ্ণদেব তাদের ভাবার জন্যে একটা নতুন গোষ্ঠী তৈরি করলেন। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, সকলের ঐহিক এবং পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক, যুদ্ধের অঙ্গসজ্জা। সেই চিঠিতে স্বামীজি লিখলেন যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। আর যে পারবে না সে তফাৎ হয়ে যায় বেলা ভালোই ভালোই। আমরা করি,
আমি সেদিন একজনকে বলছিলাম, তিনি আমাকে বলছেন, জানো তো তোমার কিছু হবে না, তুমি মন্দির টন্দিরে যাও না বলে। আমি খুব ঠিক, আমার তো হবে না জানি, তো ফোরগোন কনক্লুশন। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যখন মন্দিরে যান, আপনি যখন উপাস্য দেবতার সামনে দাঁড়ান হাত জোড়া করে, তখন কি আপনার একবারও মনে হয় আপনার পাশের বাড়ির ফ্ল্যাটে যে মেয়েটা শ্বশুর বাড়ি থেকে চলে এলো তার মনের কতটা যন্ত্রণা? যদি মনে না হয় তাহলে জেমিনি সার্কাসটা করতে যাবেন না, আর যেদিন মনে হবে সেদিন গিয়ে দেবতার সামনে দাঁড়াবেন, দেখবেন সে দেবতা কথা বলবে আপনার সঙ্গে, অনুভূতি দিয়ে স্বামীজি লিখছেন, ও পড়াশোনা কিছু নয়, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করো, অনুভূতি। রামকৃষ্ণ বিবেকানন্দ অনুভূতির পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন এমন একটা সময় যখন অনুভূতির আর কোনো মূল্য নেই। এই পৃথিবীতে সব কিছুর মূল্য আছে এক্সেপ্ট ইনার মাইন্ড। মার্কস যখন বলছেন রিলিজিয়ন ইজ দ্য সাই অফ দি অপ্রেসড ক্রিচার, দি হার্ট অফ এ হার্টলেস ওয়ার্ল্ড, just as the spirit of a spiritless situation is the opiate of the masses, আমরা মার্কসের সেটা পড়ি, অনেকে এটা কোট করি। মার্কসের ম্যানিফেস্টো অফ দি কমিউনিস্ট পার্টির শুরুটা কেউ বলি না, যে আধুনিক সভ্যতা কী করলো, ইট হ্যাজ torn asunder the veil of affection from family life and has interpreted every relation in terms of monetary relation. No bond between man and man except naked self-interest and callous cash payment. বন্ডটা চলে গেল। এই বন্ড যত তাড়াতাড়ি আমরা জোড়া দিতে পারবো তত তাড়াতাড়ি আমরা বাঁচব, আর যত তাড়াতাড়ি বন্ডটা ছেড়ে দেবো তত তাড়াতাড়ি শেষ হয়ে যাব। কোনো মানুষের মুখে দেখবেন হাসি নেই, চলনে বলনে ছন্দ নেই। কেন নেই? কারণ নিজের জীবনটাকে তো বিশ্বাস করে না। আই প্রিচ which I never practice, and which I practice I never preach. এই হিপোক্রেসিতে চলবে না, এটা আগে চলতো। আগেকার দিনে হিপোক্রেসির মধ্যে দিয়ে জীবন চালানো যেত, এখন যাবে না। এখন একেবারে ক্যামেরা সিসিটিভি সব সময় রয়েছে, নিজের দিকে সেটাকে ঘুরিয়ে নিতে হবে। শারদামণি শরীর চলে যাওয়ার আগে একটা সাধারণ মানুষ অন্নপূর্ণার মাকে বলছেন, তুই সংসারে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, কারুর দোষ দেখো না, নিজের দোষ দেখো, সেলফ অ্যানালিসিস। ফ্রয়েড লাইপজিগ ইউনিভার্সিটিতে বললেন লেকচারস অন সাইকো অ্যানালিসিস, তুমি নিজেকে অ্যানালাইজ করো, তুমি ত্রুটিমুক্ত হও এবং সুন্দর মানুষ হও। স্বামীজিকে একজন এসে বলল, জানেন আমি কেদারনাথ গিয়েছিলাম। স্বামীজি বললেন, দ্য জার্নি ফ্রম হাওড়া স্টেশন টু কেদারনাথ ইজ নট এ বিগ জার্নি, দি জার্নি ইজ টু কনভার্ট অ্যান অ্যানিমাল ম্যান ইন্টু গড ম্যান। আমি সাধারণ হয়ে জন্মাবো, অসংখ্য সীমাবদ্ধতা, ভেতরে হিংসে, পরশ্রী কাতরতা, নীচতা সব আছে, সেখান থেকে আমি সুন্দর মানুষ হয়ে উঠব। এই যে জার্নিটা, এই জার্নিটাকে এই ভারতবর্ষ বলেছে আধ্যাত্মিকতা, আর কিচ্ছু বলেনি। ও তোমার রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তা ধর্মকে মেনে হয়। ধর্ম হচ্ছে এখানে এথিক্স, সেই এথিক্স যেটা বহুর পক্ষে উপকারী। আমেরিকায় স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, তার মানে বলতে চান আপনাদের ধর্মে কোনো পাপ নেই? বলেছে নিশ্চয়ই আছে, কিন্তু আমরা ঈশ্বরকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দিইনি। আমরা মনে করি একটা ছোট শিশুকে অত্যাচার করা পাপ। আমরা মনে করি যে মানুষটি যন্ত্রণা পাচ্ছেন তাকে যন্ত্রণা বাড়িয়ে দেওয়াটা পাপ। ম্যাক্স মুলারের অনুবাদ করা বেদ পড়া হচ্ছে বলরাম মন্দিরে, স্বামীজি এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী পড়ছেন, সেখানে গিরিশ ঘোষ এসছেন। গিরিশ ঘোষ এসেই স্বামীজি তাকে পিছনে লেগেছেন, দেখো জিসি তুমি তো এসব পড়লে না, বেদতে তুমি পড়লে না, সারা জীবন কেষ্ট বিষ্টু নিয়ে রইলে। গিরিশ ঘোষ বললেন, ঠিক বলেছ, তুমি আমাকে কতগুলো কথার উত্তর দাও। আগে যে বাড়িতে 20টা পাতা পড়তো সেই গৃহিণী দুদিন খেতে পায়নি, অমুক বাড়ির অনাথকে সবাই অত্যাচার করে মেরেছে, কুলস্ত্রীকে গুন্ডারা অত্যাচার করেছে, তোমার বেদে এদের বাঁচার কি কথা লেখা আছে বলো। স্বামীজি স্থান ত্যাগ করলেন, চোখ দিয়ে জল পড়ছে। তখন গিরিশ ঘোষ বলেছিলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, দেখলি বাঙাল, তোর গুরুকে কেন মানি? মহাপ্রাণতার জন্যে মানি। বিবেকানন্দ মহাপুরুষের সংজ্ঞা দিয়েছিলেন, হিমাই কলে মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দি পুয়ার, আদারওয়াইজ ইজ দ্য দুরত্মান। আমি তাকেই মহাত্মা বলি যাদের হৃদয় পরের যন্ত্রণায় রক্তাক্ত হয়।
আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। হরিদাস বিহারীদাস দেশাই, তিনি জুনাগড়ের রাজার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তাকে 1896 সালে আমেরিকা থেকে চিঠি লিখলেন, So long millions live in hunger and ignorance, I hold every educated Indian a traitor, who having been educated, nursed into luxury by the heart's blood of the downtrodden, thousands of toiling poor, never even pays a least heed to them. যতক্ষণ সাধারণ মানুষ দারিদ্র্যর মধ্যে থাকবে, আমি শিক্ষিত মানুষকে বিশ্বাসঘাতক বলে মনে করি, যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তাদেরকে ফিরেও তাকায় না। বললেন, যতদিন দেশের কুকুর অভুক্ত থাকবে, আমার পুরো ধর্মটা ওই কুকুরটায় খাওয়াতে ব্যস্ত থাকবে। এটাই হবে আধুনিক যুগের ধর্ম। আপনারা জানেন যে পাশ্চাত্যে প্রাতিষ্ঠানিক ধর্ম উঠে যাচ্ছে, চার্চ বিক্রি হচ্ছে নিয়মিত। আমি প্রতিদিন দুটি খবরের কাগজ খুব মন দিয়ে পড়ি, একটির নাম ওয়াশিংটন পোস্ট আর একটির নাম নিউ ইয়র্ক টাইমস। সেখানে দেখবেন বিজ্ঞাপনের পাতাটা খুব সুন্দর, যে চার্চের প্যারিশ সহ বিক্রি হচ্ছে, তোমরা সেখানে রিসর্ট করতে পারো, তোমরা কিছু করতে পারো। এবং শিকাগোতেও রামকৃষ্ণ ঘোষ যে হারমোনিয়াম ফেম করেছে, সেটাও কিন্তু একটা চার্চকের ওপর, চার্চ কিনেই সেটা একটা সিনথেস অফ রিলিজন করা হয়েছে। এবং আমাদের দেশেও যদি দেখেন, প্রাতিষ্ঠানিক ধর্ম একদল লোকের মধ্যে বাড়লেও যুবক যুবতীদের মধ্যে কমছে। ধরুন, শাঁখ বাজাতে লোকে পারে না, রাত্রিরে দুর্গা পুজোর সময় সিকিউরিটি এজেন্সি মাকে পাহারা দেন। আগে পুজোর সময় রাত জাগাটাই ছিল হচ্ছে পাড়ার মাতব্বরদের কাজ, এখন সিকিউরিটি এজেন্সি জাগে। কয়েক বছরের মধ্যে প্রাতিষ্ঠানিক ধর্ম থাকবে না। কি থাকবে? থাকবে মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা। কোভিডের সময় যেমন বয়স্ক মানুষরা বিপদে পড়েছিলেন, বিপদে পড়েছিল পথসারমেয়রা, জলের যোগান বন্ধ হয়ে গেল, খাবার বন্ধ হয়ে গেল, এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সেই তাদের জন্য খাবার দিতে লাগলেন 4 বেলা। আমি দেখেছি একবার, আমার তখন 4টে সারমেয় ছিল, আমি লেকে নিয়ে গেছি কোভিডের মধ্যেই, দেখি 2টি ছেলে মেয়ে তুমুল তর্ক করছে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে, বলে লেকটা খুলে দিতে হবে, সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট। সার্জেন্ট বলছেন খোলা সম্ভব না, আমাদের অনুমতি নেই। তখন আমি বললাম যে কেন খুলতে চাইছেন কেন? বলেন, এর মধ্যে 2টো কুকুর আছে যারা কিডনির অসুখে ভোগে, যদি ওষুধ না দেওয়া যায় তারা মারা যাবে, ফলে আপনারা খুলে দেবেন, আমরা ডাকবো, ওরা আসবে, সকালে একবার ওষুধ দেবো, বিকেলে একবার ওষুধ দেবো। সে 2টো কুকুর এখনও বেঁচে আছে। এই কনসার্ন আমাদের আগে ছিল না। এটা একদম নতুন, একদম নতুন। আমাদের দেশে ভালোবাসার ফল্গু নদী, আমি তো সব স্তরের মানুষের সঙ্গে মিশি, খুব বাড়ছে। এখনকার ছেলে মেয়েদের সোশ্যাল কনসার্ন, বিবেকানন্দ প্রথম বলেছিলেন মাদ্রাজে 4টে জিনিস দরকার। প্রথম ধর্মদান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, তারপর অন্নদান। ধর্মদান মানে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং। আমাদের দুটোই নেই। এমন করে রাস্তায় আমরা গাড়ি চালাই, মরাল ট্রেনিংটা নেই, এবং সোশ্যাল ট্রেনিংটা নিয়ে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই বলে এখনকার ছেলে মেয়েদের হচ্ছে। গত বছর লোকসভা নির্বাচনের সময় বীরভূমে গিয়েছিলাম, প্রচণ্ড গরম। সেইখানে দেখছি কতগুলো ছেলে তারা গাছের মাথায় এরকম বড় বড় হাঁড়ি বাঁধছে, আর কয়েকজন স্কুলের মাস্টারমশাই তদারক করছে। আমার মাস্টারমশাই হাঁড়ি বাঁধছেন কেন? বলেন, দেখুন শহরে পাখিরা তারা তো জল পায়, আজকাল অনেকে বাড়ির সামনে জল রাখে, সেখানে পাখি জল খেয়ে যায়। বনের পাখির কি হবে? জলাশয় শুকিয়ে গেছে, তাই জন্য আমরা হাঁড়িতে জল করে দিয়ে আসি, 3 দিন পর পর জলগুলো পাল্টাই যাতে পাখিগুলো বেঁচে থাকে। কোনো দিন এই কনসার্ন ছিল না, নতুন শুরু হয়েছে। একবার যে সেবার মধ্যে থাকবে, সে কোনো দিন তার থেকে বেরিয়ে আসতে পারবে না। আর যে সেবার মধ্যে থাকবে না, সে কীরকম হবে? আমরা বিলিতি ধরনের হাসি, ফরাসি ধরনের কাশি, আর পাফাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। রাম কালিয়ার হরিচরণ, নাম সেসব সেকেলে ধরন, তাই নিজেদেরই সব ডেরে মিটার করিয়াছি নামকরণ। সাহেবিয়ানার বাধা, শুধু রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই ভেনোলিয়া, মাকি গায়ে গাদা গাদা। এই ভেনোলিয়া আলোটা জ্বালিয়ে দেয় না, এই ভেনোলিয়া অন্ধকার থেকে অন্ধকারতর অবস্থায় নিয়ে যায়। কিন্তু একবার যে একটা আদর্শকে ধরে ফেলেছে, গিরিশচন্দ্র লিখছেন, সুরায় ডুবে থাকলে পরে অরূপ রতন যায় না চেনা, সুরের সুধা যে করে পান, সে তো পায় তার ঠিকানা, অরূপ রতন যায় গো চেনা। জীবনের মধ্যে যে সুরটা আছে, যে ছন্দটা আছে, যে তালটা আছে,
যে লয়টা আছে, যে মানুষ একবার সেটাকে স্পর্শ করে ফেলেছে তাকে কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, কোনো কষ্ট পেরে ফেলতে পারে না। সে সামনের দিকে গটগট করে এগিয়ে যায় এবং তার যে ভেতরে আলোটা জ্বলে উঠেছে সেই আলো আস্তে আস্তে আরেকটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, আরেকটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, গোটা এলাকাটা আলোকিত হয়ে যায়। বিবেকানন্দের বাবা তার গানের মাস্টারমশাই রেখেছিলেন বেণীমাধব সর্বাধিকারীকে। এই বেণীমাধব সর্বাধিকারী ছিলেন চৈতন্য লীলার সুরকার। তিনি স্বামীজির প্রাইভেট টিউটার ছিলেন এবং কেদারনাথ ভট্টাচার্যের কাছে স্বামীজি পাখোয়াজ শিখেছিলেন। স্বামীজির দাদা ছিলেন অমৃতলাল দত্ত, তিনি সে যুগের সবচেয়ে বড় ক্ল্যারিনেট বাদক ছিলেন। তার একটা আত্মজীবনী আছে যে আমি ক্ল্যারিনেট বাজাইতুম, বেণী ওস্তাদ গান গাইতেন, আর কলেজ হইতে ফিরিয়া শ্রীমান নরেন্দ্রনাথ দীর্ঘক্ষণ শীষ দিয়া গান করিতেন। স্বামীজি মিসেস সেভিয়ারকে বলেছিলেন মায়াবতীতে, ইচ্ছে হয় ছোটোবেলাকার মতো কবিতা লিখে শীষ দিয়ে গান গাই। কিন্তু এর থেকে একটা বড় প্রমাণ আছে। স্বামী যখন বাল্টিমোরে ছিলেন, একজন সাংবাদিক এলেন, এসে বললেন যে স্বামীজি আমার মন খুব খারাপ, আপনি মনটা ভালো করে দিন। বিবেকানন্দ তো রসিক লোক ছিলেন, শীষ দিয়ে গান করলেন। শীষ দিয়ে গান শোনার পর সেই লোকটি বললে, কী গান শীষে বাজালেন? এতে আমেরিকান ডেজ নয়, আমেরিকান জিঙ্গলস নয়, তাহলে কী গান আপনি শীষে বাজালেন? স্বামীজি বললেন, তোমার তো মনটা ভালো হয়ে গেছে, তাহলেই হবে। পরের দিন তিনি খবরের কাগজে লিখে দিলেন, এ হুইসলিং মঙ্ক ফ্রম ইন্ডিয়া হ্যাজ অ্যারাইভড। এই সম্মান ভারতবর্ষে আর কেউ পায়নি। তো স্বামীজি খুব ভালো শীষ দিয়ে গান করতেন। তো আমি একটু চেষ্টা করি শীষ দেওয়ার। আমার সৌভাগ্য জীবনে এক সময় দুটি বড় মানুষের সান্নিধ্যে এসেছিলাম, খুব যত্ন করে একজন শীষ দিয়ে গান করা শিখিয়েছিলেন, আমি তার একটা গান বাজাই। আমি জিজ্ঞেস করেছিলাম গানটা লিখেছিলেন কেন? বলুন, আর বলিস না, সব টাকা চলে গেছে বম্বেতে, হোটেলওয়ালা বলেছে কাল সকালে ছেড়ে দিতে হবে। তখন মানুষ সলিল কবি সলিলকে জিজ্ঞেস করছে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে খুঁজে হলো এই জীবন সারা। আমি আরেকটা গান একটু বাজিয়ে দিই। এবছর যার শতবর্ষ, আমার তিনি গুরু। আমি মনে করি তিনি সিনেমার জগতের রামকৃষ্ণ, উত্তম কুমার। সত্যজিৎ রায় বলেছেন কেউ উত্তম হননি, কেউ হবেনও না। তো উত্তম কুমারের সিনেমা একটা গান বাজিয়ে দিই, ভালো লাগবে।
একবার অ্যাসাইনমেন্টে যাচ্ছি, বুঝলেন, অ্যাসাইনমেন্টে যাচ্ছি ডায়মন্ড হারবারে, আমার সাথে বন্ধু বিখ্যাত ফটোগ্রাফার রাজীব দে আর আমি শীষ দিয়ে কে প্রথম কাছে এসেছি বাজাচ্ছিলাম। একজন সাধু এলেন, এসে বললেন যা করছেন ঠিক না। আমি বললাম কোনটা বলুন তো, কি নোট লাগছে না? আমি তো ভেবেছি নোট লাগছে না বুঝি, ঠিক না? বললেন না না না, লাংসটা ফেটে যাবে একদিন। আমি এইখানে ক্রিয়াযোগ শেখাই, শ্যামাচরণ লাহিড়ীর প্রতিষ্ঠান, আমি সম্পাদক, আসবেন, আমি আপনাকে নিঃশ্বাস বন্ধ করাটা শিখিয়ে দেবো। নিঃশ্বাস বন্ধ করা শিখিয়ে দেবো, তাহলে আপনার শিখতে কোনো অসুবিধা হবে না কোনো দিন। আমি তো যন্ত্রের সঙ্গে বাজাই, একটা ম্যান্ডোলিন, একটা অক্টোপ্যাড, একটা গিটার, একটা হারমোনিয়াম, এসব থাকে, তবলা। আমি শীষ যেটা দিই সেটা ক্রিয়াযোগ, আমি নিঃশ্বাসটা বন্ধ করে নিই। এই যে গোটা গানটা বাজালাম, নিঃশ্বাস নেই, কিন্তু নিঃশ্বাস নিয়ে কিন্তু স্কেলটা ড্রপ করে যেত, হাওয়ায় তো স্কেল হয় না। ফলে যে মুহূর্তে আমি বাজাই, আমি রানার গায়ের বধূ ফাংশানে বাজাই, স্কেল বন্ধ করে 7.5 মিনিটের গান তিনি শিখিয়ে দিয়েছিলেন যে কিভাবে নিঃশ্বাসটা বন্ধ করে শীষটা দিতে হয়। আমি যেই শুনলাম শীষ দিতে হবে, আমি নিঃশ্বাসটা কিন্তু বন্ধ করে নিলাম, বন্ধ করে ঠিক ব্যাক পাইপের মতো করে লাংস থেকে হাওয়াটা ছাড়তে শুরু করলাম, তাই সুরটা মেনটেন্ড হয়, স্কেলটা রাখা যায়। আর যদি নিঃশ্বাস দিতাম তাহলে স্কেলটা মাঝখানে পড়ে যেত। না, খুব চমৎকার শিখিয়েছেন। আমার গুণ হচ্ছে আমি সেখানে শিখতে যেতাম, সেই সরিষায় থাকেন অনেক দূর, সেই সকালে উঠে যেতাম নিঃশ্বাস বন্ধ করাটা শিখতে, চমৎকার জিনিস। এবং আমি এক সময় খুব রাজ্য সরকারের সবাইকে বলতাম যে আমাকে কলেজে ফাংশন দিন, কলেজে সোশ্যাল করতে দিন, রাজি হলেন না কেউ। কেন চেয়েছিলাম সোশ্যাল করতে? আমার নামের জন্যে না, প্রচুর ছেলেমেয়ে শীষ দিতে পারে। একবার যদি শীষে আমি ছেলেমেয়ে পেতাম, আমি এটা হুইসলিংয়ে টিম করে ফেলতে পারতাম যারা কোরাস করতো। এখানে তো পাত্তা দেয় না লোকে, ওটা মনে করে ওখানে টিটকিরি বলে। আরেকটা জিনিস হচ্ছে, যারা ব্রিদিং ট্রাবলে ভোগেন তারা যদি শীষ দিতে নাও পারেন, করে হাওয়া ছাড়েন, তাহলে কোনো দিন তাদের লাং রিলেটেড কিছু হবে না, হতে পারে না। পারলাম না, সুযোগ পেলাম না। আবার যদি পৃথিবীতে আসি, আবার যদি শীষ দিতে পারি, আবার যদি মানুষ হয়ে জন্মায়, তাহলে তখন চেষ্টা করা যাবে। গাড়ি নিয়ে দুটো গল্প বলি। কলকাতায় একটা গাড়ি আছে, সেটা ওয়ার্ল্ডে এক পিস। গাড়িটার নাম স্টুয়ার্ট, যিনি ঈশ্বরচন্দ্র চৌধুরী বলে এক ভদ্রলোক, তিনি মেদিনীপুরের জমিদার ছিলেন। তিনি চলে গেলেন হেনরি ফোর্ডের সঙ্গে দেখা করতে। বাঙালি তো কাপ্তেনির কোনো শেষ নেই। সেদিন পড়ছিলাম যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তাকে কুইন ভিক্টোরিয়া বললেন আমি বাঙালি সাজতে চাই। কুইন মানে সাধারণ কেউ নয়, ব্রিটিশ সান নেভার সেটস ইন দ্য এম্পায়ার। চলে গেল কলকাতা থেকে দুজন বাঁধি ম্যানেজার, তারা গিয়ে কুইনকে মসলিন পরালেন, হাতে শাঁকা পলা, মাথায় সিঁদুরের টিপ, সিঁদুর, কুইনের ছবি তোলা হলো দ্বারকানাথের পাশে। তো বাঙালি যখন কাপ্তেনি করে, এই রেঞ্জের কাপ্তেনি করে। গাড়ি কিনবেন, হ্যাঁ, একটা বই আছে, তীর্থঙ্কর রায়ের বই আছে। আপনি গাড়ি কিনবেন, মেদিনীপুরের জমিদার হেনরি ফোর্ডের সঙ্গে গিয়ে দেখা করলেন। হেনরি ফোর্ড গাড়ি দেখালেন যে কেন, তার পছন্দ হলো না, বলল না, যে মেদিনীপুরের কাদার রাস্তায় ফোর্ড গাড়ি চলবে না। তখন তিনি কি করলেন, তিনি জার্মানিতে চলে গেলেন। জার্মানিতে স্টুয়ার্ট কোম্পানি বলে একটা কোম্পানি পমেরেনিয়ায় ছিল। এই গাড়ি সাইকেল, কোয়াড্রিসাইকেল, টাইপরাইটার বানাতো, গাড়িও বানিয়ে দিত। তিনি সেই গাড়ি অর্ডার দিয়ে এলেন। 2টি মেকানিক এবং একজন ইঞ্জিনিয়ার কলকাতায় চলে এলেন। এই গাড়িটার মজা হচ্ছে সিঙ্গল নাটে গোটা গাড়িটা লাগানো যায় এবং ডিসম্যান্টেল করা যায়। এখনও গাড়িটা চলছে। এটা মানিকতলায় থাকে এবং মেদিনীপুরে প্রত্যেক মাসে একবার করে যাতায়াত করে। অসাধারণ স্টুয়ার্ট, এক পিস আছে ওয়ার্ল্ডে, আর কোথাও নেই, মানে 2 পিস নেই আর কি। অস্ট্রেলিয়ান এক ভদ্রলোক আমার লেখা পড়ে উত্তর দিয়েছিলেন, তার কাছে স্টোলারের রোড রোলার আছে, আর এখানে গাড়িটা আছে। এই গাড়ি এখনও চলছে। আগে কাঠের চাকা ছিল, এখন তো এমনি চাকা, এডিভি, অ্যানিমাল ড্রিভেন ভেহিকলের চাকা লাগানো হয়েছে। আরেকটি হচ্ছে, আরেকজন অসাধারণ গাড়ির পণ্ডিত ছিলেন, তার নাম সুভাষ বোস। তিনি শিশির বোসকে বললেন তুমি গাড়ির চাকা পাল্টাতে জানো? শিশির বোস বললেন শিখে নেবো ড্রাইভারদের কাছে। বললেন না, ওরম শিখলে হবে না। লেডি ব্রেবন কলেজের সামনে দুপুরবেলা ফাঁকা থাকে, তুমি মেডিকেল কলেজ থেকে আসার সময় গাড়ির চাকা পাল্টাবে এবং প্রত্যেক দিন আমাকে রিপোর্ট দেবে। তো শিশির বোস বলেন প্রথম দিন আমার 1 ঘন্টা লাগলো চাকা পাল্টাতে। শুধু তো আমরা দুটো জিনিস পারি না, পুরোনো গাড়ির হর্ন বন্ধ করতে পারতাম না, বেজেই চলতো, আর চাকা মালিকরা পাল্টাতে না, ওটা মনে করে বুঝি ডিমিনিং।
তো তারপর শিশির বোস শিখে ফেললেন চাকা পাল্টানো। বললেন যখন 5 মিনিট হবে আমাকে এসে বলুন। বলে এখন 5 মিনিট আমি টাকা পাল্টাতে পারছি। এবং ঠিক হলো সুভাষ বোস দেশ থেকে যাবেন, একটা ওদের স্টুডিবেকার 8 সিলিন্ডার ছিল, সেই গাড়িটা বর্ধমানে গিয়ে ক্র্যাঙ্ক কোলাপস করে গেল, সে গাড়িটা সারানো গেল না। তখন এই জার্মান ওয়ান্ডারার নিয়ে সুভাষ বোস বেরোলেন, যে গাড়িটা এখনও আছে, ওটা অডি কোম্পানি এখন নিয়ে নিয়েছে, গাড়িটা রেস্টোর হয়েছে। ওই গাড়িটার মজা হচ্ছে ওর পিছনে এসি পাম্প। শিশির বোস গাড়ি চালাচ্ছেন, হঠাৎ ট্রাফিক এই রেল লাইনে রেলগেট পড়েছে এবং ব্রেক করা মাত্র গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। পুলিশ আসছে, সুভাষ বোস শিশির বোসকে বলছেন, না তো ঠিক আছে, বুঝতে পারেনি সুভাষ বোস গাড়ির মধ্যে আছেন, গাড়ি বেরিয়ে গেছে। বলেন কখনো জোরে গাড়ি চালাবে না এবং অ্যান্টিসিপেট করবে যে কখন রেলগেটটা পড়তে পারে। রেলগেটের কাছে তুমি চলে এলে সাডেন ব্রেক করলে, এসি পাম্পে তেল চলে গেল, গাড়িটা বন্ধ হয়ে গেল, চলছে না, এরকম করবে না কখনো। গাড়ি এমনভাবে চালাবে যাতে গাড়ি শুড বিকাম আ পার্ট অফ ইউর লাইফ। ওয়ান্ডারার জার্মান গাড়ি, খুব সাদামাটা দেখতে গাড়িটাকে, স্টুডিবেকারটা নিয়ে গেলেই ধরা পড়ে যেতেন, কারণ স্টুডিবেকারটা বিশাল বড় গাড়ি, 8 সিলিন্ডার গাড়ি। এখনও ওর একটা জোড়া গাড়ি আছে এই সুগার অ্যান্ড স্পাইসের যারা মালিক তাদের কাছে, পল্লব রায়ের কাছে একটা ওই জোড়া গাড়ি আছে। হ্যাঁ, ওটা শরৎ বোস কিনেছিলেন, অসাধারণ গাড়ি। সুভাষ বোস কিনেছেন, সেটাতেই যাবেন, কিন্তু ওয়ান্ডারের শেষ অবধি যান। খুবই ছোট গাড়ি, কিন্তু গাড়িটা ভীষণ স্টার্ডি গাড়ি। গাড়ি নিয়ে নানা গল্প আছে। আরেকটা ভালো গল্প বলি, রামপুরের মহারাজা, ইনি যে গাড়িটা কিনেছেন তিনি আমাকে বলছেন, রামপুরের মহারাজা, তার বান্ধবী ছিলেন বেগম আক্তার। বেগম আক্তার রামপুরের প্যালেসে আসতেন, গেস্ট হাউসে থাকতেন। একটা গাড়ি আনতে যেত ওকে, গাড়িটা ডেমলার, জার্মান গাড়ি, হাফ ঘোড়ার গাড়ি হাফ মোটর গাড়ি। বিউটি হচ্ছে সেইখানে, পিছনটা হচ্ছে মোটর গাড়ি আর সামনেটা ঘোড়ার গাড়ি, সেরকম শেপ। মাত্র 500টা গাড়ি তৈরি হয়েছিল। তো সেই ভদ্রলোক বেগম আক্তার মারা গেলেন, গাড়িও আর চলে না, গাড়ি গ্যারাজে পড়ে রইল। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হলো, গাড়িতে গ্যারাজে পাঁচির উঠে গেল। যেই পাঁচির উঠে গেল, গাড়ি কেউ হাত দেয় না। তারপর সুপ্রিম কোর্টে মামলা জিতলেন রামপুরের রাজা। দিলজি স্টিটাস বলে এক ভদ্রলোক, তার কার মিউজিয়াম আছে দিল্লিতে, সুপ্রিম কোর্টের উকিল, তিনি বলেন আমি গাড়িটা কিনবো। বললেন গাড়িটা কিনবে, খুব ভালো, কেন, সামনের সপ্তাহে টাকাটা নিয়ে এসো, গাড়িটা নিয়ে এসো। তখন ব্রেকফাস্ট খাচ্ছেন, দেখেন ঘর 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 করে একটা শব্দ হচ্ছে। বলুন শব্দটা কিসের? বলছে কেন, গাড়িটা নিয়ে যাবো, তার ট্রাক নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে বাড়ির সিকিউরিটি গার্ডকে ডেকেছেন, দেখে গুলি করে মারো। আক্তারি ভাইয়ের গাড়ি তুমি ট্রাকে তুলবে? লজ্জা করে না তোমার? যাও একটা নতুন ব্যাটারি কিনে আনো, 4টে মোটরসাইকেলের টায়ার নিয়ে আসো, লাগাও, তেল ভরো, গাড়ি গড় গড় করে চলে যাবে। চলে গেল গাড়ি। সে গাড়িটা রাখা আছে দিল্লির আছে, ওখানে যে মেহেরলি রোডে 9 নম্বর মেহেরলি রোড দিল্লিতে একটা মিউজিয়াম আছে, সেখানে বেগম আক্তারের গাড়িটা আছে। এবং গাড়িটা বিউটি হচ্ছে, সামনেটা হর্স ড্রিভেন ক্যারেজ, পেছনটা হচ্ছে সেদান ডেমলার। মাত্র 500টা গাড়ি তৈরি করেছিল এবং সেই ভদ্রলোক কোনো ডিটেলস দিতে চাননি। ওরা দেখে বর্ণনা শুনে নেটে সার্চ করে দেখেন যেটা হচ্ছে ডেমলার। অনেক গাড়ির অনেক ভালো ভালো গাড়ি, বিধান রায়ের গাড়ি ছিল তো। সেই গাড়ির যিনি পাইলটিং করতেন তিনি আমার এক্সাইজের গুরু কমল ভান্ডারী, বুইক ছিল কমল ভান্ডারী। হ্যাঁ, বড়বিলা, তিনি ওই ওয়েলিংটন স্কোয়ার থেকে রাইটার্স থেকে ওয়েলিংটন স্কোয়ার। তো একদিন গেছেন রাইটার্সে, বিধান রায় ওপরে চলে গেছেন। ওই বিনয় বাদল দীনেশের ঘটনার পর, বিনয় বাদল দীনেশ না, হ্যাঁ, তার ঘটনার পর থেকে রাইটার্সটা একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনের আন্ডারে। তিনি বলছেন যাও, স্যার ডাকছেন, নিশ্চয়ই জোরে গাড়ি চালিয়েছো, আজকে চাকরি চলে যাবে। তখন ওপরে গেছেন, গিয়ে বলছেন যে স্যার আপনি ডেকেছেন। বললেন তুমি অনেক দিন ল্যাটিসিমাস ডরসাইর এক্সারসাইজ করে ছেড়ে দিয়েছো না? হে, বিধান রায় বলছেন। বলে এরকম হাতটা তুললেই পিঠে ব্যথা, আর এক্সারসাইজটা করতে পারি না। তখন বিধান রায় শুনেছেন, কিছু বলেননি। দিন 7 পরে যখন গেছেন রাইটার্সে, দেখেন রুনু গুপ্ত চিফ সেক্রেটারি এবং পিডব্লিউডি সেক্রেটারি দাঁড়িয়ে আছেন। বললেন হয়েছে? বললেন হ্যাঁ স্যার হয়েছে। সোজা চলে গেলেন, হ্যাঁ না হ্যাঁ চলে গেলেন আপনার সার্জেন্টদের রেস্ট রুমে। সেখানে একটা লোহার রড লাগানো রয়েছে। বিধান রায় ধুতি রেখে মাল কোচা বেঁধে পড়লেন, সেই এক্সারসাইজটা করলেন, করে কমলদা করেন তুমি বিষ্টুকে বলে দিও আমি এইভাবে শিখিয়ে দিয়েছি। তো সারা জীবন সেইভাবে এক্সারসাইজ করতে, পিঠে কোনো দিন ব্যথা হতো না। গাড়ি খুব মজার জিনিস। জন এফ কেনেডির কাছে গিয়েছিলেন কথা বলতে।
তখন ইন্ডিয়ান অ্যাম্বাসাডার যখন নিয়ে যান, তখন জন এফ কেনেডির সেক্রেটারি বলে যে দেখো, আমি 5 মিনিট সময় দিতে পারি, 2টো লাঞ্চের মধ্যে একটা সময় আছে, তুমি 5 মিনিট কথা বলবে। যখন এসছেন, যখন বিধানরা চিট কাগজে কি লিখছেন, তখন জন এফ কেনেডি বলছেন, তুমি তোমার ডিমান্ডটা কি কাগজে লিখতে চাইছো, এই চিট কাগজে? বলছেন না না না, তোমার প্রেসক্রিপশন লিখছি। তোমার যে কিডনিতে প্রবলেমটা হয়েছে, যে ওষুধটা খাচ্ছ, ডোজটা ভুল, তোমার চোখে ডার্ক সার্কেলস এসে গেছে, তোমার পশ্চার পাল্টাতে শুরু করেছে, কি ডোজে ওষুধ খাবে আমি লিখে দিচ্ছিলাম। ডক্টর রায় সেকেন্ড সেশনটা করলেন না কেনেডি, ওর সঙ্গে লাঞ্চ খেলেন, গল্প করলেন। যখন চলে আসছেন হোয়াইট হাউস থেকে, বললেন আমার ফিটা দাও। বলে নিশ্চয়ই, তোমার কত ফি বলো? বলে আমার স্লাম ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা লাগবে ওয়ার্ল্ড ব্যাংকে, তুমি ব্যবস্থা করে দাও। তখন মোরারজি দেশাই হচ্ছেন ফাইন্যান্স মিনিস্টার। পণ্ডিত নেহরু বললেন একদম মাথা ঘামিও না, ডক্টর রায় নিজে এনেছেন, অ্যালাউ হিম টু হ্যাভ দ্য মানি। কলকাতা স্লাম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শুরু হলো। দেখুন, আমাদের এখন না মানে স্টোরি টেলিং সেশন করা দরকার সবসময়, গল্পের কোনো তুলনা নেই না, এবং যেগুলো সত্যি গল্প, সত্যি গল্প যেগুলো। কার? হ্যাঁ, হাওয়া গাড়ি। সেখানে অসাধারণ বলে হেমন্ত মুখার্জির প্লাইমাউথটা আছে ওখানে। হ্যাঁ, লাইট দেখেছি, কিন্তু অসাধারণ গাড়ি তো, অসাধারণ প্লাইমাউথ আছে। হ্যাঁ, একটা মজা হচ্ছে যে এই যে হ্যারি পটারের যে গাড়িটা, ওর জোড়া গাড়ি কলকাতায় আছে। হ্যাঁ, অস্টিন অ্যাংলি, একজন ভদ্রলোক ওই বালিগঞ্জ সাগরে থাকেন, উনি কিনেছেন। সুভাষ ভৌমিকের গাড়ি ছিল এটা, সেখানে এটা কিনেছেন। আসলে কি জানেন তো, মানে আমাদের ইতিহাসের প্রতি টানটা চলে গেছে। আমি ফাউন্টেন পেনে লিখি, বুঝলেন? আমার যা পেনের গল্প আছে ভাবতে পারবেন না। আমার যে পেনের গল্প আমাদের সাংঘাতিক তো। আমি এখন দেখুন ফাউন্টেন পেনে লিখি, এটা পার্কার, হালের পার্কার। এই গল্পটা জ্যোতিবাবুর কাছে শোনা। জ্যোতিবাবুর হাতে একটা আঁচিলের মতো হয়েছে কয়েকটা, ব্যান্ডেজ বেঁধে রোজ অ্যাসেম্বলিতে যান। ডক্টর রায় রোজ দেখেন। একদিন অ্যাসেম্বলি চলছে ফ্লোরে, উনি এসে বললেন কি হয়েছে হে হাতে? বললেন একটা এরকম একটা আঁচিল মতন হয়েছে কয়েকটা। তখন তো ব্যান্ডেজ খুলে ফেললেন। জ্যোতিবাবু বলছেন অত বড় চেহারা, আমার এক টানে ব্যান্ডেজটা খুলে দিয়ে বললেন কে দেখছে? বললেন ডক্টর নারায়ণ রায়। বলে নারায়ণের মাথাটা একদম চলে গেছে। এই বলে ঘস 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 করে মন্ট ব্ল্যাঙ্ক পেন, সেটা আনতে ভুলে গেছেন, গাড়ি থেকে পেন নিয়ে আসা হলো। মন্ট ব্ল্যাঙ্ক পেনে একটা কি লিখে দিলেন, অত্যন্ত খারাপ হাতের লেখা। ধীরেন দে দেশ মেডিকেল একজন লোককে রেখেছিলেন শুধু ডক্টর রায়ের প্রেসক্রিপশন পড়বে বলে। তো জ্যোতিবাবু সেখানে গেছেন, সেই লোকটি খেতে গেছে। জ্যোতিবাবু ওয়েট করছেন, মিটিং। বলেন তাড়াতাড়ি দিন। বললেন স্যার কিছু দেওয়ার নেই, লেখা আছে প্রেসক্রাইব ডাব ওয়াটার। হাতে ডাবের জল দিলেন, কয়েকদিন পরে ঠিক হয়ে গেলেন। তো হ্যাঁ, ডক্টর রায়ের মন্ট ব্ল্যাঙ্ক পেনের উপর একটা ভীষণ উইকনেস ছিল, এবং মন্ট ব্ল্যাঙ্ক পেন ছাড়া লিখতেন না। প্রেসক্রাইব ডাব ওয়াটার জ্যোতিবাবু গল্প করেছিলেন আমাদের। আর একটা অসাধারণ গল্প বলেছিলেন বিধান রায়ের। সিদ্ধার্থ রায় তখন এডুকেশন মিনিস্টার, জ্যোতিবাবুর পাশে গিয়ে বসে পড়লেন, ক্রিটিসাইজিং দি রুলিং গভর্নমেন্ট। সঙ্গে সঙ্গে স্পিকার বললেন ডক্টর রায়কে আপনাকে স্টেটমেন্ট করতে হবে, আপনার মিনিস্টার লিডার অফ দি অপোজিশনের পাশে বসে রয়েছে, হয় নাকি, আপনি বলুন। তো বিধান রায় দাঁড়িয়ে উঠলেন, উঠে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করলেন না, একটি অসাধারণ স্টেটমেন্ট করলেন। দিস ইম্পার্টিনেন্ট ব্যারিস্টার ডাজন্ট নো that this doctor was present when his mother was delivering the baby. বাস্তবিক বাড়িতে অপারেশন থিয়েটার, স্যার কেদারচন্দ্র দাস, ললিত ব্যানার্জি, বিধান রায় তো থাকবেনই। রবীন্দ্রনাথের গাড়িটা খুব সাংঘাতিক, হাম্বার। ওটা তো দুটো গাড়ির সাথে কেনেন, একসঙ্গে কেনেন, রথীন্দ্রনাথ কেনেন, এবং রবীন্দ্রনাথকে বলা হয় যে এই গাড়িটা জোড়াসাঁকোর জলে বন্ধ হবে না। ওই গাড়ি করে খুব ঘুরে আসতেন। রানী মনোরমিসের লেখায় আছে যে গাড়ি করে রবীন্দ্রনাথ যাচ্ছেন, কালো পোশাক পরেছেন, মাথায় কালো টুপি, আর রাস্তায় যারা ছিলেন তখন রবীন্দ্রনাথকে হাত ধরে নমস্কার করছেন। রানী মনোরমা বলছে দেখেছো, আমি দেখছি যে বুড়োটাকে এখন লোকে চিনতে পারে। খুব এই তো মানে খুব রসিক ছিলেন তো। গাড়ির নানা গল্প আছে, গাড়ির, ঘোড়ার গাড়ির খুব ভালো গল্প। ওরে বাবা, প্রদ্যুন্ন মল্লিক অসাধারণ। প্রদ্যুন্ন মল্লিক গুরুদেব লোক ছিলেন। 39 বছর বয়সে আত্মহত্যা করেন। কেন? তার শালা 5টা হিরে এনেছিল আফ্রিকা থেকে, বর্ধমানের মহারানীকে বিক্রি করে দেয়। শালাকে বললেন তুমি আমাকে এই হিরেগুলো বেচবে না? বললেন না। মধুপুরে নিয়ে গেলেন রোলস রয়েস চড়ে। মধুপুরে গিয়ে প্রথমে গুলি করে
স্ত্রীকে, কুকুরটাকে মারলেন অ্যালসেশিয়ান, তারপর স্ত্রীকে গুলি করে মারলেন, তারপর আত্মহত্যা করলেন। সেই রোলস রয়েস গাড়ি আমরাও ছোটো বয়সে দেখেছি, পড়ে রয়েছে, পড়ে নষ্ট হয়ে গেল। প্রদ্যুম্ন মল্লিক মজার লোক ছিলেন। একদিন প্রচণ্ড কাঁদছেন সকালবেলায় যে আমি তো রোজ গঙ্গা স্নানে যাই, কিন্তু আমার গাড়িগুলোর কী হবে, তারা স্নান করতে পারছে না। ফলে নায়েবকে বললেন গাড়িগুলোকে সব চান করিয়ে নিয়ে এসে গঙ্গা থেকে যাও। বললেন গাড়ি গঙ্গায় চান করালে তো একবারে সব ভূত হয়ে যাবে। প্রত্যেক শনিবার দিন উনি একটা ছোট্ট বেবি অস্টিনের সামনে বসতেন এবং পেছনে পরপর 80খানা গাড়ি হচ্ছিল যেত গঙ্গার হাওয়া খেতে। আরেক দিন খুব কান্না যে বাড়িতে সিংহবাহিনীর মূর্তি আছে, সেই মূর্তি তো মাকে পুজো করা হয় সন্ধ্যেবেলায়, কিন্তু যারা পাড়ার লোক তারা কি করবে, তারা তো মূর্তি দেখতে আসতে পারে না। ম্যানেজারকে পাঠালেন বিলেতে, রোলস রয়েস গাড়ির পিছনটা কেটে সেখানে একেবারে ক্রিস্টালে সিংহবাহিনী বসানো হলো। সেই গাড়ি এলো কলকাতায়, উত্তর কলকাতার গলিতে গলিতে ঘুরে বেড়াতো, ঢাক বাজছে, সিংহবাহিনীর প্রত্যেক সন্ধ্যেবেলা দেখছেন পাড়ার লোকে নমস্কার করছে, আর বাড়ির সিংহবাহিনী মাটির মূর্তিতে পুজো হচ্ছে। তাঁকেই বন্ধুরা বলেছিল জেবড়া কখনো পোষ মানে না। একজোড়া জেবড়া নিয়ে চলে এলেন, ঘোড়ার গাড়িতে জেবড়া লাগালেন, আর একটি লোক তার দায়িত্ব পড়লো যখন গাড়িটা যাবে তখন জেবড়ার গায়ে জল দিয়ে ঘষা, যে জেবড়াকে কালো সাদা রং করা হয়নি, এটা অরিজিনাল জেবড়া। এ কাপ্তেনির তো শেষ ছিল না, বাঙালির কাপ্তেনি কিন্তু সাংঘাতিক ছিল। হ্যাঁ, এবং প্রদ্যুম্ন মল্লিক মজার লোক ছিলেন, মজার লোক ছিলেন। মামা ছিলেন হরেনশীল, তার সঙ্গে ঝগড়া হলো, বললেন তুমি বাড়িটা, লোহিয়া মাতৃসদনের বাড়িটা, বললেন বাড়িটা আমাকে দিয়ে দাও, বাড়িটা দিলেন না। প্রদ্যুম্ন মল্লিক মামলায় জিতলেন, জেতার পরে বললেন বাড়িটা আমি থাকবো না। প্রত্যেক সিঁড়িতে ট্যাবলেট বসানো হলো, হরেনশীল লেখা, ওই 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 মামার বুকের ওপর দিয়ে ওপরে উঠছি আর নামছি, ওটাই আনন্দ। মামার বুকের ওপর দিয়ে বাড়ির মাথায় উঠছি আর নেমে আসছি, অদ্ভুত অদ্ভুত। এই ঘড়িয়ালা মল্লিকের বাড়ি চিতপুরে, তাদের বাড়িতে ঘড়ি আছে, এবং এরাই কিন্তু নিজাম অফ হায়দ্রাবাদকে ওই যে টয় ওয়াচটা আছে না স্যালারজং মিউজিয়ামে, এরাই বানিয়ে দিয়েছিল। স্যালারজং এসেছিলেন এখানে ওই ঘড়িটা কিনতে, বলে আমি সুইজারল্যান্ড থেকে লোক নিয়ে আসছি যারা ঘড়ি বানিয়েছে, তোমাদের বানিয়ে দিচ্ছি, ওই করে সেই টয় ওয়াচটা বানানো হয়। তাদের বাড়িতে আমি বহুবার গেছি, ঘড়িয়ালা মল্লিকের বাড়ি, বাড়ির মাথায়ও ঘড়ি আছে, এখনও চলছে সেটা। ফেবার লিউবা 1880 সালের ঘড়ি এখনও চলে যাচ্ছে, সারা বাড়িতে ঘড়ি। এই সত্যজিৎ রায় সেখানে গিয়েছিলেন, ওই পেরিগাল রিপিটার, এই রিপিটারটা যে বন্দুক নয় ঘড়ি, ওই বইটা পড়ে যে জানা গেল ওটা গোরস্থানে সাবধান, ওই বাড়ি থেকে সেই ঘড়িটা নিয়েছিলেন। তার একটা পেন্ডুলাম ক্লকওয়াইজ ঘোরে, একটা অ্যান্টি ক্লকওয়াইজের তলাটা। সেই ভদ্রলোক ঘড়ির ওপর বসে আছেন, হাতে দুটো পুরনো HMT। দুটো ঘড়ি পড়েছেন কেন, বুঝছে না সময়ের কি দাম, এই দু হাতে দুটো ঘড়ি দেখছেন, দু হাতে দুটো ঘড়ি পরে দিন কাটিয়ে গেলেন, বুঝুন। সব অসাধারণ, সব নানা রকম ঘড়ি আছে, পেন্ডেন্টে ঘড়ি, তারপর জাহাজে ঘড়ি, খুব সুন্দর। ঘড়িয়ালা মল্লিকের বাড়ি। এবং এই প্রদ্যুম্ন মল্লিক এরা সব অন্য জগতে থাকতেন, এরা কিচ্ছু বদার ছিলেন না জগৎ কী হচ্ছে না হচ্ছে। অভিরাম মল্লিক বলে একজন ছিলেন, শ্যামবাজার ট্রাম ডিপোর পেছনে তার বাড়ি। তিনি কাগজটা নিজে পড়তেন না, তিনি একটি লোককে রেখেছিলেন যিনি কাগজ পড়ে রোজ শোনাতেন। কাগজটা পড়বো না, কাগজটা হাত দিলে তো প্রেস্টিজে চলে গেল, আমি কাগজ পড়বো কিন্তু শুনতে হবে। তা একটা লোক এসে কাগজ পড়ে শোনাতো। কলকাতা খুব সাংঘাতিক শহর ছিল। এবং কী যেমন জানেন তো, কলকাতার সঙ্গে কোনো শহরের মিল নেই, মিলবেই না। এবং এদের ধরুন এবং এই কাপ্তেনির মধ্যেও কিন্তু এরা মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল তাদের। এই যে মতিলাল শীল না হলে ওই ফ্রি কলেজটা ছেড়ে দিন, মেডিকেল কলেজটাই হতো না, পুরোটা তো মতিলাল শীলের জমি। স্নেহাংশুকান্ত আচার্য না থাকলে যাদবপুর ইউনিভার্সিটির জমিটাই পাওয়া যেত না। ফলে স্নেহাংশুবাবুর গল্প বললে মুশকিল আছে, কারণ তার তো এইখানটা খুব খারাপ ছিল, খুবই আলগা ছিল, ছিল, কিন্তু খুব বিরাট মাপের মানুষ ছিলেন। আমি স্নেহাংশুর গাড়ি চালাতাম রোববার, আমাদের আত্মীয়তার মেসোমশাইয়ের ভাই হতেন, ওর মেসোমশাই ছিলেন সুধাংশু মেসোমশাই, আমার মাসিমাকে বিয়ে করেছিলেন। দদুজাটার তো মুখটা খুব খারাপ ছিল এবং সবাইকে গালাগাল দিত। মনে আছে একবার স্নেহাংশু রাইটার্স বিল্ডিংসে গেছেন, আমরা বসে রয়েছি প্রেস কর্নারে, তখন পুরনো জায়গায়। জ্যোতিবাবুকে দেখেই বললেন, এই শোন, ওর কয়েকজন কিছু পেট সাংবাদিক ছিল। বললেন কী দোতদা? বলে হ্যাঁ রে, সালিম আলীর নাম শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি। যারা পাখি আবিষ্কার করেছেন তার কি নাম বলতো? বললেন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। আর বললেন এটা হচ্ছে গ্রেটেস্ট। মজার লোক ছিলেন।
অদ্ভুত লোক ছিলেন। এবং কোনো রকমের তার তো জেলে ছিলেন তিনি। স্ত্রী বলেছেন যে জেল থেকে ওর বাচ্চা ছেলে মেয়ে গেছে দেখা করতে। ছেলে তো খুব বড় জিওলজিস্ট ছিলেন, জিওলজিক্যাল সার্ভে ডিরেক্টর জেনারেল ছিলেন। ওকে পাওয়া যাচ্ছে না এবং উনি এসে প্রচণ্ড বিরক্ত, তোমরা এসছো কেন? বলুন তোমার সঙ্গে দেখা করতে ছিল। না না, আমি ফুটবল খেলছি। হাফ স্যান্ডো গেঞ্জি আর শর্টস পরে ফুটবল খেলছেন কয়েদিদের সঙ্গে। ওই যে পরিবারের সেরপরে কোনো অহংকার ছিল না, একদম ছিল না। সেটাই তো বিউটি ছিল। তার যে বড় ভাইয়ের বড় ছেলে, তিনি আমার 2 লক্ষ গুরুর মধ্যে একজন ছিলেন। তার নাম সহস্রাংশুকান্ত আচার্য চৌধুরী, দুলুদা। তিনি পাঁজি দেখে মদ খেতেন। ট্রেনে করে যাচ্ছি মালদায়, ট্রেনে উঠে দেখি পাঁজি দেখছেন। আমি সর্বনাশ করে পাঁজি দেখছেন কেন? আমার খুব বিটার এক্সপিরিয়েন্স ছিল। ডক্টর ডিপি বাসু ছিলেন না, হার্ট স্পেশালিস্ট, তার সঙ্গে আমি নেপালে গিয়েছিলাম। তিনি একটা ছোট্ট ব্রিফকেসের মধ্যে তার মা কালীর মন্দির ছিল। 4টের সময় সে ঘন্টা বাজতে শুরু করলো। আমার তো আর ঘুম হয় না, কারণ সকালবেলা বাবা পাঁজি দেখছেন কেন? আপনি পাঁজি দেখছেন দুলুদা সকালে? বলে না 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 না, ফ্রম সানরাইজ টু সানসেট তো আমি অ্যালকোহল নিই, তারপর সন্ধ্যেবেলায় চা। তিনি যখন অক্সফোর্ডে পড়েন, তার মেন্টার ছিলেন বার্ট্রান্ড রাসেল, জর্জ এডওয়ার্ড মুর এবং লর্ড কেন্স। অসাধারণ। এবং তার রোমেলের পোশাক ছিল। তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানিতে এসছেন, এসে একটা বাড়িতে উঠেছেন, হোমস্টে। দেখেন দুপুরবেলায় একটা 12 সিলিন্ডারের মার্সিডিজ দাঁড়িয়ে রয়েছে এবং তার স্বস্তিকা আঁকা দরজায়। তখন সে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছেন, কার গাড়ি এটা? বলে আমার বডি হচ্ছেন জেনারেল রোমেল। তারপর সে রং করে সেই গাড়ি নিয়ে উনি জার্মানিটা ঘুরেছিলেন পুরোটা। দুলুদা গাড়ির খুব সমজদার ছিলেন। তার ন্যাশ গাড়ি ছিল একটা, অনেক কটা গাড়ি ছিল, ন্যাশও একটা ছিল, চড়তেন। লাসেল ছিল দুলুদা। এবং দুলুদা মজা হচ্ছে, ওই যে অ্যালকোহল নিতেন তার মধ্যে একটা স্টাইল ছিল। আমি একদিন প্রেস ক্লাবে নিয়ে গিয়েছিলাম, 2 মিনিট থেকে তুই ছোট লোকদের কাছে নিয়ে এলি আমাকে, চল। এরম করে কেউ অ্যালকোহল নেয় নাকি? বাড়িতে যেদিন সব বন্ধু বান্ধবরা আসতো, এই মেয়ের আগের দিনে মাথায় রিবন দিত না, সেই ফিতে দিয়ে সেটা আতর দিয়ে ভেজানো হবে। তারপর সেখানে পেডেস্টাল ফ্যান চলবে। এবং যখন শিবা শ্রীগাল খাবেন, যেই জলে আপনি পানীয়টা দিলেন গেলাসে, মনে হবে একটা মেয়ে নাচছে। বললেন তবে খাবি, একটা স্টাইল থাকবে, বুঝলি না? একবার তার সঙ্গে দেখা, তখন কন্টেসা গাড়ি, এই গাড়ির মাথায় একটা এত বড় আলো। আমি ওর ড্রাইভারকে বললাম, কী ব্যাপার, এই আলোটা কিসের জন্যে? তখন উনি চলে এলেন, এসে বললেন, তুই তো স্টেশনে যাবি, নামিয়ে দিচ্ছি তোকে, চল। বললাম, দাদা এই আলোটা কিসের? বললেন, জানিস না, এই গাড়ি নিয়ে মালদায় যাচ্ছিলাম, বাস আসছে, বাস চোখে হেডলাইটের আলো ফেলেছে, চোখ তো ব্লাইন্ডেড হয়ে গেছে। বলে আমি গাড়িটা নিয়ে আমি চলে গেলাম ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে প্লেনের অকশান হয়, প্লেনের একটি আলো উনি কিনে নিয়ে এসেছিলেন। সে এটা হচ্ছে 87 প্লেনের আলো। আর আমি আলোর কী পাওয়ার? বলো 7 মাইলস থ্রু ক্লাউড। শ্যাসি কেটে ব্যাটারি বসালেন 24টা এক্সাইটেড ব্যাটারি। 1 মিনিট আলো জ্বলবে, জ্বলেই নেগেটিভ চার্জ হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল বাস আলো জ্বালিয়েছে, উনি তখন ওই আলো জ্বালিয়েছেন। বাস তো পাগল হয়ে যাওয়ার উপক্রম। পুরো ধাবায় রয়েছি, বাসের সবাই এসে আমাকে বলছে, স্যার এই আলোটা জ্বালাবেন না। বলে জেনে রাখবি, যদি জমিদারি প্রথা থাকতো, আমার কাকা কিন্তু জমিদার না, আমি বড় ছেলে, আমি হচ্ছি জমিদার। এই গাড়িটা দেখলে সবাই হেডলাইট নিভিয়ে যাবি রাস্তা দিয়ে, না হলে আমি আবার জ্বালিয়ে দেবো। আমার নম্বরটাও মনে আছে, WNW 2632 গাড়ির নম্বর ছিল, 2632। অসাধারণ। তিনি আমাকে বলতেন যে তুই তো কিছুই খাস না, কিন্তু গল্প অদ্ভুত একেবারে। আরেক কাপ্তেনের কাছে গেছি, তারও সাংঘাতিক। সেটা হচ্ছে স্বামীজির বাবা স্বামীজিকে একটা বই দিয়েছিলেন, গানের বই, জানেন? সেই গানের বইটা স্বামীজি সারা পৃথিবী নিয়ে ঘুরে বেরিয়েছেন। এবং স্যার বইটার প্রথম পাতায় লেখা আছে, প্রেজেন্টেড টু মাই এল্ডার সান নরেন্দ্রনাথ বিশ্বনাথ দত্ত। আর তার আগের পাতায় সই করা যে I am carrying this book. If this book is lost in transit, return it to my mother, ভুবনেশ্বরী দেবী, আর শ্রী গৌরমোহন মুখার্জি স্ট্রিট। সেই বইটা তার কাছে আছে। তিনি আবার আরেক কাঁপতেন, এরকম ঢালু করা ক্রিস্টালের গ্লাস দেখাচ্ছেন। আর আমি ঢালু গ্লাসে কী হবে? বলে তো জল ছাড়া কিছু খেলি না, বুঝতে পারবি না। এই ঢালু গ্লাসেই সিঙ্গল মল্ট হুইস্কি খেতে হয়,
কিছুই শিখলি না, এই হার্পের মতো দেখতে। উফ, সেই ঢালু গ্লাস আমাকে শিখিয়ে দিলেন। মানে আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি সাংঘাতিক। বাইবেলে একটা কথা আছে, উড ইউ এনজয় গে নাইটস অ্যান্ড প্লেজেন্ট ডিনার্স, দেন ইউ ক্যান ডাইন উইথ সেন্স অ্যান্ড বেড উইথ সিনার্স। আমি বাস্তবিক আই হ্যাভ ডাইন্ড উইথ সেন্স অ্যান্ড শেয়ার বেড উইথ সিনার্স। নানা রকমের লোক দেখেছি তো জীবনে। না, দুলুদা এসব এর তুলনা হয় না, তুলনা। এরকম ঢালু গ্লাসে আমাকে দেখাচ্ছে জল আপনি জল দিয়ে আমাকে বলুন, জল দিয়ে সব বোঝানো যায় না। কিন্তু খুব রহিস ছিলেন, খুব রহিস ছিলেন। আমাকে একদিন সিদ্ধার্থের সামনে বলছেন, কি বলবো, সিদ্ধার্থ বাবার বন্ধু ছিলেন, বাবার থেকে সিনিয়র ছিলেন, খুবই স্নেহ করতেন। বলতেন, জানিস ভূপেশ গুপ্ত কেন কালা? আমি কি করে বলবো ভূপেশ গুপ্ত কেন কালা? আমি ভূপেশ গুপ্তকে দেখিনি কোনোদিন। বললেন, জানিস না? আমি যখন প্রথম বললাম যে ইন্দিরাকে ফিরোজ বিয়ে করবে, শুনে ভূপেশের একটা কান চলে গেল, তবে আরেকটা কানে বেশ শুনতে পেত। তারপর আরেক দিন আমি বললাম, জানিস মায়াকে মানু বিয়ে করছে, আরেকটা কানে চলে গেল ভূপেশ। জ্যোতিবাবু খুব অস্বস্তিতে পেয়েছেন, জ্যোতিবাবু আমার বাবা দাদুকে চিনতেন, মানে বুঝতেই পেরেছেন আমরা অনেক ছোটো এসে দুদুজাটা কী বলছেন। তো দুদুজাটা আমাকে বলতেন, সবাইকে বলতেন যে দেখ, আমি একটা খ্রিস্টোলজির প্রতিষ্ঠান তৈরি করব। সমর সেন তো লিখেছেন যে দোদো খ্রিস্টোলজি ক্লাস নিত, বলে প্রতিষ্ঠান তৈরি করবো, আমি হব তার চ্যান্সেলার, আর এইটা হবে আমার ভাইস চ্যান্সেলার। দোদুজাটা গেছেন দার্জিলিংয়ে, তখন ডিএম হচ্ছেন অশোক মিত্র। অশোক মিত্র আমার মামার আইসিএস ছিলেন, এক ব্যাচের দুজনের ছিলেন ওরা। দোদুজারা কলকাতা চলে এসছেন। অশোক মিত্র দেখেন তার 2.5 বছরের মেয়ে সে শালা বলছে, আর টিয়া পাখিটা শুয়োরের বাচ্চা বলছে। তো অবাক হয়ে গেছেন ডিএম, বলেন কী ব্যাপার, টিয়া পাখিটাকে সবার আগে উড়িয়ে দাও, কেলেঙ্কারি হবে। দোদুজাটাকে ফোন করেছেন যে তুমি কি শিখিয়েছো রাজকুমার? স্কটিশে একসঙ্গে পড়তেন দুজনে। বললেন, আরে কী বলবো বলো, দুপুরে তোমার স্ত্রী ঘুমাতেন, আমি তো দুপুরে ঘুমাতে পারি না, কী করে দুপুরের সময়টা কাটাবো? তোমার মেয়েটাকে শালা শিখিয়ে দিল, শুয়োরের বাচ্চা এসে গেল ওই টিয়া পাখিটাকে। এই পাবেন না কারোর মধ্যে। আর অদ্ভুত মজার মানুষ ছিলেন, অদ্ভুত মজার মানুষ। সে গলায় ক্যান্সার হয়েছিল, কথা বন্ধ হয়ে গেল, থ্রোট ক্যান্সারে মারা গেলেন। খুব মজার লোক ছিলেন। এবং জ্যোতিবাবু সত্যিকারের ভয় পেতেন ওকে, বিকজ অফ হিজ কস্টিক টাং। এবং বলছেন তো আমাকে অদ্ভুতভাবে, সিদ্ধার্থ